দেখাও যে নাই। এই যে এখানে একজন নাই, হাত দেখো কতগুলো হাত তুলেছে। এই যে এখানে দুজন নাই, এটাকে দেখাও। এইটাও যেন একদম মানে যায় যে হ্যাঁ এটা হাত উঠে নাই। হ্যাঁ বলো সিহাব বাবু বলো প্রিপজিশন শব্দটা আবার স্পষ্ট করে বলো। পূর্বের স্থান। হ্যাঁ, ও বললো পূর্বের স্থান। বসো বসো বলো, তুমি বলো, আসমা বলো পূর্বে স্থান। আচ্ছা বসো বলো, তুমি আফরোজা বলো তো দেখি। পূর্বে অবস্থান, একটু চেঞ্জ হয়েছে, স্থান আর অবস্থান, তাই না? তো অবস্থান শব্দটা বেশি যুক্তিযোগ্য। পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। বসো, এখন সংজ্ঞাটা কে বলতে পারবে? সংজ্ঞাটা যে প্রিপজিশন কাকে বলে সংজ্ঞাটা বলতে হবে। হাত তোলো, কে কে পারবে? হাত তোলো। সংজ্ঞা বলতে হবে প্রিপজিশন কাকে বলে। হ্যাঁ, এই যে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, বলো। তমা বলো। এই যে তুমি যে অ্যান্সারটা করছো, এই অ্যান্সারটা কিন্তু আমাদের ভিডিওতে যাবে না। হ্যাঁ, এটা নিয়ে অ্যান্সারটা করতে হবে, তাহলে তোমার কণ্ঠটা ক্লিয়ার যাবে। হ্যাঁ, যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে এবং নাউনকে নির্দেশ করে তাকে প্রিপজিশন বলে। নাউনকে নির্দেশ করে না, নাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। সম্পর্ক স্থাপন করে। ভেরি গুড। যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে এবং নাউনের সাথে একটা নাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় কি? প্রিপজিশন। 5টা প্রিপজিশনের নাম কে বলতে পারবে? 5টা, যে কোনো 5টা প্রিপজিশনের নাম। মানে প্রিপজিশন চিনো কি না? যেমন আমি একটা বলে দিলাম ইন। ইন মানে মধ্যে। হ্যাঁ, তো 5টা। এটা বাদ দিয়ে আমি যেহেতু একটা বলে দিয়েছি, কাজে এটা বাদ দিয়ে অন্য যে কোনো 5টা। হাত তুলো। দেখো 5টা প্রিপজিশনের নাম হাত তুলে না, 10টা বলতে হবে। এবার সময় বেশি নিয়েছো, 10টা। হাত তুলো। এই যে একজন হাত উঠে আছে, এই যে এখনো হাত উঠে আছে একজন। 10টা বলতে হবে, 10টা। পারবা না? 7টা পারবে? বলো। ইন বিফোর অ্যামং অ্যাভব অ্যাবাউট ইনটু থ্রো কয়টা হলো রে? আরো বলো, আরো অনেক আছে তো, ভুলে গেছি। ইন মানে কি? মধ্যে। তো এই মধ্যেরই তো 3টা আছে, 4টা 5টা আছে। এই দেখো ইন মানে মধ্যে। বিটুইন, TWEEN, বিটুইন। হ্যাঁ, বিটুইন মানে কি? বিটুইন মানে মধ্যে। অ্যামং মানেও মধ্যে, AMONG। অ্যামং মানে কি? মধ্যে। ইনটু মানে কি? ইনটু মানেও মধ্যে। হ্যাঁ, উইদিন মানে কি? উইদিন। এই দেখো, এই যে উইদিন মানেও মধ্যে। ইন মানে হলো মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, উইদিন মানে মধ্যে। বসো। এই 5টা প্রিপজিশনের একটাই মানে কিন্তু ব্যবহার করা হয় 5 জায়গাতে। কয় জায়গাতে ব্যবহার করা হয়? 5 জায়গাতে ব্যবহার করা হয়। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি না? করি না? আমরা বাংলাদেশে বসবাস করি। উই মানে আমরা, লিভ মানে বসবাস করি। এখন তুমি যদি বলো যে আমি এখানে অ্যামং দিব, হবে না। যদি বলো ইনটু দিব, তাও হবে না। যেটা সঠিক সেটা দিতে হবে। কি হবে এখানে? কে বলতে পারে? হাত তুলো দেখি। ইন। যা হোক, এটা সবাই বলে দিও, সেখানে হবে ইন। ঠিক আছে, বসো ওখানে, বসো। হয়তো তাহলে উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি। এই যে বিটুইন, এমন একটা সেন্টেন্স বলতে হবে যেখানে বিটুইনের ব্যবহার আছে। কে পারবে? হাত তুলো। একজন। হ্যাঁ, দাঁড়াও। She is more intelligent between he and his friend. বিটুইন হি অ্যান্ড She and his friend. সি অ্যান্ড হার ফ্রেন্ড। যেহেতু তুমি হি দিলে হিজ দিতে হবে, আর সি দিলে হার দিতে হবে। হ্যাঁ, একটু সহজ করে আমি বলি। বসো, সুন্দর হয়েছে। ঠিক আছে, এই দেখো দেয়ার
ইজ এ এখানে সি হবে না টি হবে কে বলতে পারবে? এটা একটা বিষয়। এখানে ডবল ই লাগবে, তাই না? এখানে ডবল ই লাগবে, বিটুইন। তাহলে দেয়ার ইজ এ ডিফারেন্স অথবা ডিফারেন্ট বিটুইন রহিম অ্যান্ড এই যে করিম। এই বাক্যটা একটু ভালো করে বুঝো। এটার বাংলা মানে হলো যে দেয়ার ইজ এ ডিফারেন্স অথবা ডিফারেন্ট, এই দুটোর মধ্যে তো একটা সঠিক হবে, এটা পরে বলছি আমি। বিটুইন রহিম অ্যান্ড করিম, এই যে রহিম এবং করিমের মধ্যে দেয়ার ইজ এ অমুক অমুক আছে, পার্থক্য আছে। হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্ট অথবা দেয়ার ইজ এ ডিফারেন্স। এখন ডিফারেন্স হবে না ডিফারেন্ট হবে, বানানটা সঠিক কোনটা হবে কে বলতে পারবে? ডিফারেন্স হবে না ডিফারেন্ট হবে? মানেটা কিন্তু দেখো, দেয়ার ইজ এ ডিফারেন্স অথবা ডিফারেন্ট বিটুইন রহিম অ্যান্ড করিম, মানে রহিম এবং করিমের মধ্যে কি আছে? দেয়ার ইজ এ ডিফারেন্ট অথবা ডিফারেন্স, পার্থক্য আছে। কার মধ্যে? বিটুইন রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিমের মধ্যে একটা পার্থক্য আছে, একটাই পার্থক্য আছে। হাত উঠিয়েছে, দেখি রাফিয়া কি বলে। ডিফারেন্স হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্স। ডিফারেন্স। ও রেন্স বলছে, এটার বিপক্ষে কেউ আছো নাকি এটাই বলতে চাচ্ছ? এটাই একজন বিপক্ষে আছে, তোমার ডিফারেন্ট। ডিফারেন্ট। হ্যাঁ, ও বললো ডিফারেন্ট। বসো। যদি আমরা টি এর ব্যবহার করি, কার ব্যবহার করি? টি এর ব্যবহার করি, তাহলে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। যদি আমরা টি বসাই তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটার বাংলা মানে হবে হ্যাঁ যে ভিন্ন। যেমন আই এম ডিফারেন্ট, আমি একটু আলাদা। হ্যাঁ, আই এম ডিফারেন্ট, আমি আলাদা। তাহলে ভিন্ন বা আলাদা। কিন্তু এইখানে কি আমরা ভিন্ন বা আলাদা অর্থে বলতে পারছি? ভিন্নতা, ভিন্ন থেকে ভিন্নতা। হ্যাঁ, তাহলে একটা ভিন্নতা আছে বা একটা পার্থক্য আছে। আর আমাদের এখানে নাউন অর্থে চিন্তা করতে হবে। তার মানে যখন আমরা এই সি দেখতে পাবো তখন সেটা হবে কি? নাউন। আচ্ছা, এইরকম টি এবং সিই দিয়ে নাউন এবং অ্যাডজেক্টিভকে আলাদা করা হয়েছে আরও কয়েকটা ওয়ার্ড। কে বলতে পারবে এক্সাম্পল সহ? যেমন আমি একটা তো বলেই দিলাম যে ডিফারেন্ট, ডিফারেন্স। ডিফারেন্ট মানে হলো আলাদা, ডিফারেন্স মানে কি? পার্থক্য। ঠিক এইরকম একটা ওয়ার্ড খুঁজে বের করো যেখানে টি দেওয়া হবে অ্যাডজেক্টিভ আর সিই দেওয়া হবে এই তোমার হচ্ছে নাউন। ইম্পর্টেন্স আর ইম্পর্টেন্স। ভেরি গুড। ইম্পর্টেন্ট। দেখো এই যে ও বললো একটা ইম্পর্টেন্ট, এই যে টি মানে গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হয় খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আবার দেখো দেয়ার ইজ এ ইম্পর্টেন্স, এই যে এই জায়গাতে যদি আমি সি দিয়ে দিই, হ্যাঁ এখানে একটা ফুল স্টপ দিই, যে দেয়ার ইজ এ ইম্পর্টেন্স মানে একটা গুরুত্ব রয়েছে। কি রয়েছে? গুরুত্ব রয়েছে। বসো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে টি দিয়ে অ্যাডজেক্টিভ আর সিই দিয়ে হচ্ছে নাউন। এরকম আরও একটা বলতে হবে। কে পারবে? তো দেখি, খুঁজে বের করো, খুঁজো। যেমন আমরা দুটো পেয়ে গেলাম, আরও একটা, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাবো এই অ্যাডজেক্টিভ থেকে। পাচ্ছ না? খুঁজে পাচ্ছ না? উই আর ইন্ডিপেন্ডেন্ট নেশন, আমরা স্বাধীন জাতি। ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কখন? ইন 1971, 1971 সালে। তার আমরা দেখলাম টি দিয়ে অ্যাডজেক্টিভ হচ্ছে আর সি দিয়ে নাউন হচ্ছে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে ডিফারেন্ট মানে আলাদা, আর আরেকটা কি বললাম? একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, একটা হলো ইম্পর্টেন্ট, আর একটা ডিফারেন্ট। আর এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে আমরা নাউন করতে পারি যদি সি এর ব্যবহার করি, তাই তো? আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে? কে পারবে হাত তুলো তো দেখি। অ্যাডজেক্টিভ কাকে বলে?
তাহলে আমরা বিটুইন কিন্তু কোথায় ব্যবহার করতে হয় এটা কিন্তু দেখে নিলাম যে যখন দুই জনের মধ্যে বোঝাবে তখন বিটুইন করতে হবে দুই জনের মধ্যে। কয়জনের মধ্যে? যখন দুইজনের মধ্যে কম্পেয়ার করা হবে, তুলনা করা হবে, তখন এই যে বিটুইনের ব্যবহার হবে। তাহলে আমরা একটা ইনের ব্যবহার দেখলাম, একটা বিটুইনের ব্যবহার দেখলাম। তো এইবার আমরা দেখব যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কে পারবে? হাত তুলো তো দেখি। যে সবাই পারবে অ্যাডজেক্টিভ, সবাই। তো অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমি শুনতে চাচ্ছি না, আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, খুঁজে বের করতে হবে অ্যাডজেক্টিভ কোনটা। ঠিক আছে, খুঁজে বের করতে হবে। এই যে দেখো, আই হ্যাভ এ ওয়েল পেন, ইট রাইটস, WRITS রাইটস ওয়েল। এইখানে কিন্তু দুটো বাক্য আছে। হ্যাঁ, এই যে আই হ্যাভ এ পেন আর ইট রাইটস ওয়েল, এই ওয়েলের নিচে দাগ। ঠিক আছে, হ্যাঁ, যে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, ইট রাইটস ওয়েল, এটা ভালো লেখে। এখন এই যে ওয়েলের নিচে দাগ, হ্যাঁ, তো এই ওয়েল আর এই যে এখানে এই ওয়েলের নিচে দাগ। আমরা যতদূর জানি যে এই দুইজনের মধ্যে একজন অ্যাডজেক্টিভ আছে। তো অ্যাডজেক্টিভ কোনটা এটা খুঁজে বের করতে হবে। অ্যাডজেক্টিভ কোনটা, নাকি দুটাই? হ্যাঁ, এমনও হতে পারে যে দুটো অ্যাডজেক্টিভ, আবার এমনও হতে পারে যে একটা অ্যাডজেক্টিভ একটা নয়, এমন হতে পারে যে দুটো অ্যাডজেক্টিভ নয়, মেলা রকমের অপশন। আমি বলছি, আচ্ছা প্রথমত এইটা কি, এই যে এই ওয়েলটা কি, এটা আমাকে আগে বলতে হবে যে এই ওয়েলটা কি। এটা কে কে পারবে? হাত তোলো। হ্যাঁ, আপনি যা বলো, অ্যাডজেক্টিভ। আবার জোরে বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর কে পিছনে হাত তুলেছিল? বসো। তুমি হাত তুলেছো? হ্যাঁ, বলো দেখি। অ্যাডজেক্টিভ ভাই। অ্যাডজেক্টিভ। বসো। জনি, এই অ্যাডজেক্টিভ। জনিকে দেখাচ্ছ তো? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর কে হাত তুলেছিল? ওখানে একজন, তুমি নাকি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর কে হাত তুলেছে সামনে? আমরা। অ্যাডজেক্টিভ এটা। অ্যাডজেক্টিভ। 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 আর দুজন বাকি আছে হাত তোলার মধ্য থেকে। তমা বলো। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। দেখি ও কি বলে, জোরে বলো। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বসো। দুইজনের উত্তর হয়েছে অ্যাডভার্ব, আর মেজরিটি পার্সেন্ট অ্যান্সার করেছে কি? অ্যাডজেক্টিভ। আসলে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ কাকে যে বলে? ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ গুণ সংখ্যা অবস্থান পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এবং অ্যাডজেক্টিভ বসে সবসময় নাউনের পূর্বে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এখন দেখো, এই যে প্রথম বাক্যে আই হ্যাভ এ ওয়েল পেন, ঠিক আছে, এই পেনটা একটা নাউন। এই পেনটা কি? পেন মানে কলম, কলম। তাহলে এটা একটা নাউন। তাহলে এই নাউনের পূর্বে আমি ওয়েল দিয়েছি, তাই কি না? তার মানে এই ওয়েল হলো অ্যাডজেক্টিভ, যে আমার একটা ভালো কলম আছে। ঠিক আছে, তাহলে এইটা যে অ্যাডজেক্টিভ, এতে কোনো ডাউট নাই। আর এটা অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডজেক্টিভ নয়, এটা হইল অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? বসো। এটা ভার্বের পরে বসেছে। রাইট মানে কি? লেখা। তাহলে ইট রাইটস ওয়েল, এটা ভালো লেখে। তাহলে যে ওয়ার্ড ভার্বের পরে বসে এবং ওই ক্রিয়াপদটা কিভাবে সম্পন্ন হচ্ছে সেই বিষয়টা অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, সেই ওয়ার্ডটা হলো অ্যাডভার্ব। বুঝতে পেরেছো না পারোনি? তার মানে এইখানে অ্যাডজেক্টিভ, এইখানে অ্যাডভার্ব। এইখানে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে, এইখানে ভার্বের পিছনে বসে ভার্বকে মডিফাই করছে। দেখো, রাইট মানে লেখা, তাই না? তো রাইট বানানে একটা এস লেগে আছে। এই এসটা কেন লেগে আছে? কে কে পারবে? হাত তুলো তো দেখি। রাইট মানে তো লেখা, রাইট, WRIT, রাইট, লেখা কি না? তো এই রাইটের সাথে কেন এস যুক্ত হলো? কেন এসটা লেগে আছে? জনি পারেন একটু, জনিকে ক্যামেরাতে নিও। হ্যাঁ, এই যে একজন হাত উঠিয়েছে, দুইজন, বাকিগুলার হাত নাই। বলো, সীমা চৌধুরী বলো। সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হচ্ছে এস যুক্ত হবে। থার্ড পারসন Singular সিঙ্গুলার নাম্বার হলে এস yes অথবা যুক্ত হবে। yes বসো। যুক্ত হবে। yes অথবা yes। তোমার বলো তো দেখি কি?
তোমার মনে কি হচ্ছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। বসো, ভেরি গুড। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় একটা শর্ত, সিঙ্গুলার নাম্বার হয় দুইটা শর্ত, তাহলে ভার্বের সাথে কি করতে হবে? এস অথবা ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে, এজন্য এখানে কি করা হয়েছে? এস যুক্ত করা হয়েছে। এই যে ইট, ইট মানে ইহা, ইহা মানে এই কলমটা না কলমের বাবা, এই কলমটা, এই কলমটার প্রোনাউন ব্যবহার করা হয়েছে ইট। যে আই হ্যাভ এ ওয়েল পেন, আমার একটা ভালো কলম আছে, ইট। ইট মানে ইহা, ইহা মানে কি? এই মাইক্রোফোনটা, কোনটা? কলমটা। তাহলে ইট রাইটস ওয়েল, তার মানে এটা থার্ড পারসন এবং এই একটা কলমকে বোঝানো হচ্ছে, মানে দুটা শর্ত মেনটেন হয়ে গেছে। এই জন্য এখানে ভার্বের সাথে এস বা এস যুক্ত করা হয়েছে। আচ্ছা, ভার্বের সাথে এস যুক্ত করার পরে এই ভার্বটা সিঙ্গুলার হয়েছে নাকি প্লুরাল হয়েছে? কে পারবে একটু হাত তুলে তো দেখি। ভার্বের সাথে আমরা এস যুক্ত করার পরে এই ভার্বটাকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখতে পাচ্ছি নাকি প্লুরাল হিসেবে দেখতে পাচ্ছি? প্রথমত আঁকি বলবে। সিঙ্গুলার হিসাবে সিঙ্গুলার হিসেবে দেখতে পাচ্ছি। বসো, সিঙ্গুলার হিসেবে দেখতে পাচ্ছি। সিঙ্গুলার হিসেবে বলো। সুমাইয়া বলো সিঙ্গুলার। সিঙ্গুলার। আফরোজা বলো সিঙ্গুলার। সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলারের পার্টি সিঙ্গুলার। হ্যাঁ, এবার তুমি এই মাইক্রোফোনটা নিয়ে বলো। অনেকক্ষণ থেকে বুঝতে পারছি যে মাইক্রোফোনটা তোমার জন্য তোমার হাত ভাই প্লুরাল ভাই। প্লুরাল জি ভাই। মানে এদের বিপক্ষে। জি ভাই। আচ্ছা, দেখা যায় কারো না কারো তো হবে। সিঙ্গুলার। সিঙ্গুলার। আর কেউ একজন? ও আচ্ছা, চোখে দেখতে পাচ্ছি সিঙ্গুলার। সিঙ্গুলার। বসো, যদি নাউনের সাথে এস যুক্ত হয়, কার সাথে? নাউনের সাথে যদি এস যুক্ত হয় তাহলে সেটা হয় সিঙ্গুলার। আর যদি ভার্বের সাথে এস যুক্ত হয় তাহলে সে ভার্বটা হয় প্লুরাল। হ্যাঁ, দুনিয়াতে যত ভার্ব আছে সব জন্মগতভাবে প্লুরাল। কীরকম? ধরো যে একটা মানুষ জন্মগ্রহণ করলো, হ্যাঁ, আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে, আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে ম্যাক্সিমাম সব হিন্দুদের বাড়ি। হ্যাঁ, তো হিন্দুদের বাড়িতে জন্মগ্রহণ করলে তাহলে তো হিন্দুই হবে, হবে না? হবে না? এটা ভুয়া কথা। যতদিন না পর্যন্ত আর বয়স 10-এর উপর হচ্ছে ততদিন পর্যন্ত তো মুসলমান। হ্যাঁ, ও তো নিষ্পাপ বাঁচে, ও মূল্যে তার লাগবে জান্নাত দিবে। আচ্ছা, যাই হোক, হঠাৎ করে 25 বছর বয়সে তাকে দেখতে পাচ্ছি মসজিদে, এখন তুমি ওকে কি ভাববে? ও হিন্দু না মুসলমান? কেন? ও তো মানে হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছে, ওর বাপ হিন্দু আর মা হিন্দু, তাহলে ও কিভাবে মনে করো যে মুসলমান হলো? কারণ মসজিদে মুসলমান ছাড়া যাবে না, এটা একটা কথা। হয়তো বা আল্লাহকে হেদায়েত দিয়েছে, এরপরে মুসলমান হয়ে গেছে, রাইট? তো দুনিয়াতে যে কোনো ভার্ব জন্মগতভাবেই হলো সিঙ্গুলার, প্লুরাল। জন্মগতভাবেই কি? প্লুরাল। কিন্তু যখন আমরা ওই ভার্বকে সিঙ্গুলার করতে চাই তখন আমরা এস যুক্ত করি। কারণ একটা এগ্রিমেন্ট আছে, দেয়ার ইজ এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্ট আছে উইথ ভার্ব অ্যান্ড সাবজেক্টের সাথে এবং ভার্বের সাথে। কীরকম এগ্রিমেন্টটা বা চুক্তিটা হলো এরকম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বকে সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বকে প্লুরাল হতে হবে। তাহলে প্লে একটা ভার্ব, এটা জন্মগতভাবে প্লুরাল। ঠিক আছে? যেমন উই প্লে মানে আমরা খেলি, কি খেলি না তো? ফুটবল খেলি। বুঝতে পেরেছো না? পারোনি? দে প্লে, তারা খেলে। তারা একজন না বেশি? বেশি। তাহলে প্লে, খেলে। এই যে এগ্রিমেন্ট কিন্তু মেনটেন হচ্ছে। এখন আমি যদি বলি যে রহিম ফুটবল খেলে, তো রহিম তো একজন কিনা, এবং কোন পারসন? থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, মানে একজন আবার থার্ড পারসন। এবার দেখো, এখন রহিম যেহেতু একজন, কয়জন? একজন, সিঙ্গুলার, তাহলে ভার্বকে কী হতে হবে? সিঙ্গুলার হতে হবে। কি অনুযায়ী? অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট অনুযায়ী। কার সাথে? ভার্বের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট আছে। তুমি যদি প্লুরাল হও আমাকে প্লুরাল করা লাগবে, তুমি যদি সিঙ্গুলার হও আমাকে সিঙ্গুলার করা লাগবে। কিন্তু ভার্ব তো জন্মগতভাবে কি? প্লুরাল। তাহলে আমরা যখন সিঙ্গুলার করব তখন তার সাথে কি যুক্ত করব? এস যুক্ত করব। এস বা ইয়েস ইত্যাদি, এস বা এস। তার মানে আমরা একটা বিষয় শিখে নিলাম যে এস যুক্ত হলেই প্লুরাল হয় না। যদি নাউনের সাথে এস যুক্ত হয় তাহলে সেটি হয় কি? প্লুরাল। যেমন মনে করো যে বুক মানে কি? বই। এখন তুমি এই বুকের সাথে যদি এস লাগাইয়া দাও, বুকস, তার মানে বইগুলো। আই ক্যান সি সাম বুকস। হ্যাঁ, আমি কিছু বই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সাম বলেছি তো কিছু, এই জন্য আমাকে বুকস করতে হয়েছে। অথবা আমি 5টা বই দেখতে পাচ্ছি, আই ক্যান সি 5 বুকস। এখানে তুমি যদি শুধু বুক বলো তাহলে বাক্যটা কিন্তু ভুল হয়ে গেল।
বুঝতে পেরেছো না পারোনি? এখন যদি তুমি এরকম বলো যে রহিম প্লে ফুটবল, এটাও এগ্রিমেন্ট অনুযায়ী ভুল হয়ে গেল। মানে রহিম একজন, আর ভার্ব জন্মগতভাবে কি প্লুরাল, তার মানে সাবজেক্ট হচ্ছে একজন আর ভার্ব হচ্ছে প্লুরাল, এটা বেমানান হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখানে কি করব, এস যুক্ত করব, এস বা এস যুক্ত করে আমরা প্লুরাল করব। যেমন রহিম ক্যাচেস ফিশ, এই যে ক্যাচ মানে কি ধরা, হ্যাঁ, তাহলে এখানে ইয়েস করতে হবে, দিয়ে বলতে হবে কি রহিম ক্যাচেস ফিশ। তো এই ক্যাচের সাথে ইয়েস যুক্ত করে আমরা এই ভার্বকে আমরা কি করি নাই, প্লুরাল করি নাই, সিঙ্গুলার করেছি। মনে থাকবে যে ভার্বের সাথে এস বা ইয়েস যদি যুক্ত হয় তাহলে সেটা হয় সিঙ্গুলার, আর নাউনের সাথে যদি এস বা ইয়েস যুক্ত হয় প্লুরাল। তাই তো? আমরা নাউন চিনি তো সবাই? নাউন চিনি তো? আই ক্যান সি, আমি একটা বাক্য লিখছি, দেখি। আই মানে আমি, ক্যান মানে ক্যান সি মানে দেখতে পাচ্ছি, এ মানে তো বুঝতে পারছো একটি, এম এ এন জি ও ম্যাঙ্গো, টি আর ডবল ই ট্রি। ঠিক আছে, এই যে এই আন্ডারলাইন করলাম বা এটাকে বৃত্ত দিয়ে ঘেরাও করলাম, ম্যাঙ্গো এই ওয়ার্ডটা এই বাক্যে বলতে হবে যে এটা কোন পার্ট অফ স্পিচ, এটা নাউন নাকি এটা প্রোনাউন নাকি এটা ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। কে কে পারবে হাত তুলো। আই ক্যান সি এ ম্যাঙ্গো ট্রি, আমি একটা আম গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ম্যাঙ্গো যেটাকে সার্কেল দিয়ে ঘেরাও করা আছে, এইটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব। কে একজন আছে যে আমি বলবো আমার ভুল হবে না, ভুল হলে 50 টাকা জরিমানা দেবো, এরকম? মানে কার কনফিডেন্স আছে এরকম? হাত একদম উঠাও তো দেখি, যে ভুল হলে 50 টাকা জরিমানা দেবো। এতটি এই, তাহলে তো বিরাট টাকা ইনকাম হওয়ার একটা সুযোগ আছে। হ্যাঁ, আমরা হয়েছে কিনা পরে বলবো, ঠিক আছে? তো আমরা শুধু শুনবো, দেখি যে যেহেতু এতটা একদম কনফিডেন্স নিয়ে বলবে, বলো। নাউন, নাউন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাউন, 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 নাউন। আর কে হাত উঠিয়েছিল? হ্যাঁ, এই দিকে। আর তুমি বলো তো দেখি। নাউন, নাউন। লিজা বলো তো দেখি। নাউন, নাউন, নাউন। তুমি বলো তো দেখি। নাউন, 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 নাউন। হ্যাঁ, আর কে হাত উঠিয়েছে? আসমা, বসে যাও লিজা। অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। ইনকাম কিন্তু অনেকটা হয়ে গেছে অহেতু। হ্যাঁ, তার মানে শুধুমাত্র সঠিক। আরো একজন আছে অ্যাডজেক্টিভ, মানে এটা চালাকি করে মনে হয় হয়ে গেল না, এটা আগে থেকে তুমি জানো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি মিথ্যা কথা বলো না। তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, টেনশনের কারণ নাই, টাকা নিব না, মজা করলাম। হ্যাঁ, না, একটা করে চকলেট খাইয়ে দিও, এটাই অনেক কিছু। হ্যাঁ, এবার রাফি একটু কারণ বলার চেষ্টা করবে যে এটা অ্যাডজেক্টিভ কেন হলো। অ্যাডজেক্টিভ তো সঠিক অ্যান্সার। কারণ এখানে হলো মানে শেষে ট্রি আছে, আর হলো ম্যাঙ্গো ট্রি মানে আম গাছ। তো এখানে হলো মানে হলো গাছের 10 গুণ অবস্থা সংখ্যা পরিমাণ হলো বোঝাচ্ছে, মানে হলো এটা কি যে সেজন্য গাছটা কি না, তো আমের গাছ। ভেরি গুড, বসো। মানে ওর মানে যুক্ত ঠিক আছে, হয়তো বা স্পষ্টভাবে প্রকাশ করতে পারছে না, ও মানে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে এখানে ট্রি হলো মানে গাছ, ট্রি মানে কি গাছ। সেই গাছ কিসের গাছ? সেই গাছ হলো আমের গাছ। তো দুইটা নাউন কখনোই পাশাপাশি অবস্থান করে না, করবে না। হ্যাঁ, 203কে কখনো পাশাপাশি বসে থাকতে দেখেছো? কখনোই না। তুমি বসাইতেই পারবা না, তুমি কখনোই 203কে বসাইতে পারবা না। ঠিক আছে? তো দুইটা নাউন এক জাতে অবস্থান করবে না। যদি 203 পাশাপাশি বসে তো একজন আর একজনের গুণকীর্তন গাইতে শুরু করে দিবে, এই হলো ঢ্যাপা, এই হলো ট্যাপা। হ্যাঁ, তার মানে 203 যদি এক জাতে বসে তো একজন অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, তো এই দিকে খুব ভালোভাবে দেখো। ম্যাঙ্গো মানে আম, এইটা জন্মগতভাবে একটা নাউন, এই লজিকটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেমন দেখলাম যে ওয়েল মানে ভালো, নাউনের পূর্বে বসেছে অ্যাডজেক্টিভ হয়েছে, অথচ ভার্বের পরে বসেছে কি হয়েছে? অ্যাডভার্ব হয়েছে। হ্যাঁ, তো ম্যাঙ্গো যদিও জন্মগতভাবে একটা নাউন, কিন্তু সে আর একটা নাউনের পূর্বে বসে তার যোগ্যতা সে হারাই ফেলেছে। সে আর কি নাই? নাউন নাই, সে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেমন ধরো যে ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম, এটা অবভিয়াসলি এটা একটা নাউন। স্টুডেন্ট, এটাও একটা নাউন। হ্যাঁ, এটা একটা কমন নাউন, মনে করো স্টুডেন্ট। তো এখন কথা হলো যে আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। যখন আমি এই কথা বলবো তখন আমি যে স্টুডেন্ট, ভেরি গুড, ভালো কথা, কিন্তু আমি কি স্টুডেন্ট? কলেজ স্টুডেন্ট না ইউনিভার্সিটি স্টুডেন্ট? এই যে ইউনিভার্সিটিটা যখন তোমার এই স্টুডেন্টের সামনে বসে তখন কিন্তু ও তার নিজস্ব যোগ্যতা হারাচ্ছে, ও অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ
হিসেবে সে গণ্য হয়ে যাচ্ছে। বুঝতে পারছো না, পারো না? আচ্ছা, তো আমরা দেখলাম যে নাউন আমাদের চিনতে একটু অসুবিধা আছে। যেমন যেমন প্রাইম মিনিস্টার, এডুকেশান মিনিস্টার। এডুকেশান শব্দটা একদম নাউন, এখানে কোনো ডাউট নাই। এডুকেশান TION আছে লাস্টে, এটা একটা নাউন। কিন্তু যখন তুমি মিনিস্টারের সামনে দিচ্ছ যে এডুকেশান মিনিস্টার, মন্ত্রী, মিনিস্টার মানে কি? মন্ত্রী। কিন্তু সেই মন্ত্রী কোন টাইপের মন্ত্রী? শিক্ষামন্ত্রী। কি মন্ত্রী? তখন এডুকেশান শব্দটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। এডুকেশান শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তার মানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে একটা ওয়ার্ড তার পরিচয় হলো সে বাক্যের কোথায় বসছে তার উপরে। হ্যাঁ, ওয়েল কি এইভাবে যদি তোমাকে কেউ কোশ্চেন করে তাহলে তুমি বলবা না যে ওয়েল এটা একটা অ্যাডজেক্টিভ বা এটা একটা অ্যাডভার্ব। তুমি বলবা যে মেক এ সেন্টেন্স বলেন, তারপর আমি দেখবো যে এটা কোথায় বসছে, তারপরে হিসাব নিকাশ হবে। আমার কথা বুঝতে পেরেছো না পারোনি? যেমন দেখো এই বাক্যটা মিশাই। হ্যাঁ, যেহেতু আমরা একটু নাউনের মধ্যে ঢুকলাম, তো আর একটু ওইদিকে যাই। এই যে দেখো, সবাই জানো যে ডিয়ার ডিয়ার মানে বুঝতে পারছো? এই প্রিয়তমা নয়, ওখানে ফের এ আছে, DEAR। এই ডিয়ার মানে হলো প্রিয়তমা। হ্যাঁ, তো এখানে আমি দুটাই দিচ্ছি। দ্য ডিয়ার মানে হরিণটি, বুঝতে পেরেছ? ইজ এ ফার্স্ট অ্যানিমাল, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট, ঠিক আছে? উই মানে কি? আমরা। ফাস্ট, ওই ফাস্ট, এটা ফরে মান্থ। এই বানান কিন্তু সবই একই, দেখতে পাবে কিছুক্ষণ পরে। ইউ শুড টেক ফাস্ট টু স্যাটিসফাইড টু আল্লাহ। তো এখন দেখো, এখানেও কিন্তু একটা ফাস্ট। আমাদের প্রথম কোশ্চিন হলো, আগে বাক্যটা ভালো করে দেখে নাও, যে দ্য ডিয়ার ইজ এ ফাস্ট অ্যানিম্যাল, দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট, উই ফাস্ট ফর এ মান্থ, ইউ শুড টেক এ ফাস্ট টু স্যাটিসফাই টু আল্লাহ। এখন কোশ্চিন হলো, এইখানে যে ফাস্ট শব্দটা আছে এইটা কি? একজন। এইটা কি? হ্যাঁ, ফাস্ট মানে এটার মানে, এটার মানে বলতে হবে না। এটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব ইত্যাদি ইত্যাদি। 8 জনের মধ্যে তো একজন হবেই। অ্যাডজেক্টিভ। একজন বললো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এটার পক্ষে না হয়ে বিপক্ষে যদি কেউ হয় তো দাঁড়াও যে আমি এটার বিপক্ষে, বা আমার অ্যান্সার হলো এটা। একজন, তুমি মানে পক্ষে। কোশ্চিন কিন্তু এটা না, এটা তো মানে প্রস্তুতিমূলক কোশ্চিন। বসো, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এটার বাংলা মানে হলো দ্য ডিয়ার মানে হরিণটা, এজ মানে হয়, এ মানে একটা, ফাস্ট মানে দ্রুত গতি সম্পন্ন, অ্যানিমাল মানে কি? প্রাণী। পরের কোশ্চিন হলো এইটা, এটাকে আইডেন্টিফাই করতে হবে যে এইটা কোন পার্ট অফ স্পিচ। এইটা কোন পার্ট অফ স্পিচ? একজন, অনলি একজন, দুইজন, একজন দুইজন, একজন দুইজন। ভালো করে সবাইকে দেখাও, একটু জনিকে ভালো করে দেখাও। হ্যাঁ, যে পার্ট অফ স্পিচ চিনে না। এই যে এটাকে তাও দেখাও, এটা পার্ট অফ স্পিচ চিনে না। চার্জ নাই?
হ্যাঁ হ্যাঁ চলুক, অসুবিধা নাই। হ্যাঁ ওটা চলো, এই যে এটাতে ভিডিও করো, এটাতে যেটুকু হয়েছে সেটুকু তো হয়েছে। আমরা এগুলা ভিডিওকে এডিট করব সর্বোচ্চ, মনে করো যে যে ভালো এডিট করতে পারে না একে দিয়ে। তো দেখো, হ্যাঁ ফলো করো। ফার্স্ট এটা হাত উঠিয়েছে একজন, দুইজন, তিনজন, চারজন। এটার অ্যান্সার করবে আসমা চৌধুরী। অ্যাডভার্ব। 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 ভাইয়া এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাঁ অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বসো তোমরা জানো অ্যান্সার। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তুমি যুক্তি দাও যেটা কেন অ্যাডভার্ব। কারণ এখানে হলো মানে দুইটা নাউন একসঙ্গে বসেছে, তো সেজন্য পূর্বের নাউনটা মানে হলো অ্যাডভার্ব হয়েছে। এটা যুক্তি হয়নি, বসো বলো তো। আসমা বলো এটা কি কারণে অ্যাডভার্ব তুমি বলেছো? ধরো এটা হাতে ধরো, হ্যাঁ বলো। এটা হলো যে এটা ভার্বের পরে বসেছে এজন্য। ভার্বের পরে বসেছে, ভেরি গুড। এই যে দেখো, রান মানে কি? দৌড়ানো। যখন কোনো একটা ওয়ার্ড ভার্বের পরে বসে এবং সেই ভার্বটা সংঘটিত হওয়ার মানে কিভাবে সংঘটিত হচ্ছে এই ব্যাপারটাকে নিশ্চিত করে, তখন সেই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব হয়। কিছুক্ষণ আগেই বুঝালাম, ওই যে রাইটস ওয়েল, হ্যাঁ 2 মিনিট হইতে হইতেই কিন্তু মাথা থেকে পালাই গেছে। দেখো যে দ্য ডিয়ার ক্যান রান, হরিণটা দৌড়াতে পারে ফাস্ট, দ্রুত গতিতে, খুবই দ্রুত গতিতে দৌড়াইতে পারে। তার মানে এটা হলো কি? অ্যাডভার্ব। এটা হলো কি? অ্যাডভার্ব। পরের কোশ্চিন, উই ফার্স্ট ফর এ মান্থ। এখানে ফর মানে কি কে বলতে পারবে? ফর, ফর, এই যে ফর, হ্যাঁ ফর। ফর মানে কি? ফর শব্দের অর্থ কি? আই অ্যাম ওয়েটিং ফর ইউ। পারবে? ধরো এই যে মাউথ স্পিচ, নাও টেক এ মাউথ স্পিচ এন্ড ট্রাই টু সে। বলো ফর শব্দের অর্থ কি? জন্য। এখানে জন্য। বলো তোমা, বলো যে তুমি ভিন্ন কিছু বলবা না, এটাই ধরে। ধরে। জন্য। জন্য। আর কেউ? আর কেউ? হ্যাঁ ধরে। ধরে। এই সেই ধরা, ওই ধরা নয়। বলছে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষার ইংরেজি হলো ওয়েট। বুঝো কথা। আবার রহিম অপেক্ষা করিম শক্তিশালী, এখানে কিন্তু অপেক্ষার ইংরেজি ওয়েট না, এখানে অপেক্ষার ইংরেজি হলো দেন। দেন রহিম ইজ স্ট্রঙ্গার দেন করিম, যদিও বাংলা শব্দটা কি? অপেক্ষা। বসো। তার মানে এখানে ধরে, ধরে, ধরে। কীরকম? এই কীরকম দিয়ে এই এক্সাম্পলটা আমরা পরে ক্লিয়ার করবো। এখানে শুধু একটু আমাকে মনে করিয়ে দিও যে ফর মানে কিভাবে ধরে হয়। ধরার ইংরেজি যদিও ক্যাচ, তাই না? তো এইটা কেন ধরে হলো? দেখো, উই মানে আমরা ফার্স্ট মানে রোজা রাখি। ফার্স্ট মানে কি? রোজা রাখা বা রোজা করা। তাহলে উই ফার্স্ট আমরা রোজা করি বা রাখি ফর এ মান্থ, 1 মাস যাবত, 1 মাস ধরে আমরা রোজা রাখি বা রোজা করি। তাহলে দেখো একটাই শব্দ যখন সাবজেক্ট পরে বসলো তখন ভার্ব হয়ে গেল। কি হলো? ভার্ব হলো। পরের বাক্যে, এই বাক্যে কিন্তু এইটা ভার্ব ছিল। কি ছিল? ভার্ব। এইখানে এইটা কি? ইউ শুড টেক ফার্স্ট, তোমার উচিত রাখা, তোমার উচিত নেওয়া, তোমার উচিত নেওয়া। টেক মানে নেওয়া, হ্যাঁ টেক মানে রাখা। এখানে টেক মানে রাখা অর্থে, এখানে টেক মানে কি? রাখা। এখানে টেক মানে রাখা। তাহলে এই ফার্স্ট মানে কি? এখানে ফার্স্ট মানে কি? তোমার একজনই হাত উঠিয়েছে, অনলি ওয়ান পিস। হ্যাঁ রোজা। 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 শুধু রোজা। রোজা। শুধু রোজা। বসো। যদি শুধু রোজাই হয় তো এটা ভার্ব না, এটা নাউন। 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 থ্যাংক ইউ, ভেরি গুড। বসো। এইটা হলো একটা মডাল ভার্ব। কি ভার্ব? জোরে বলো। আর এইটা হলো মেইন ভার্ব। টেক মানে নেওয়া, রাখা। হ্যাঁ, তাহলে ইউ শুড টেক, তোমাদের রাখা উচিত। কি রাখা উচিত? রোজা রাখা উচিত। এটা নাউন। এটা কি? নাউন। এখন ধরো যে এইখান থেকে আমি রাফিয়াকে উঠিয়ে দিলাম। রাফিয়া যেহেতু একজন গার্ল, এখানে অন্য কেউ যদি এসে বসে তাকে মাস্ট বি কি হতে হবে? গার্ল হতে হবে। তার মানে যে যে জায়গাতে বসে থাকে, এই যে গল্প, এই যে গল্প,
পানি খাবে তো একজন শ্বশুরকে চলে যাও, দেখে চলে এসো। হ্যাঁ, এমন করে খেয়ে আসবা তোমার খাওয়াতে যাতে আরেকজনের তৃষ্ণা মিটে যায়। হ্যাঁ, তো দেখো এখানে আমি একটা খুব সুন্দর কথা বলছি যে মানে কোনো একটা শব্দকে যদি আমরা কি করি, সরাইয়া দিই, ওই শব্দটার মানে আইডেন্টিটিটা কি এটা তোমাকে জানতে হবে। এরপরে যখন ওখানে কেউ আসবে তখন কিন্তু ওই গুণেরই মালিক হবে। কীরকম, ধরো যে আমাদের বাংলাদেশে এমপি আছে না, অনেকগুলো আছে না নাই? হঠাৎ করে একটা এমপি মনে করো যে উধাও হয়ে গেল, কোনো মেয়েকে না পালাই গেল মনে করো। হ্যাঁ, এখন কিন্তু এরকম পালাপালি খুব চলছে মনে করো। হ্যাঁ, তো একটা এমপি মনে করো যে কোনো কারণবশত তাকে পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো, কোনো একটা ছেলে এমপিকে, তো ওইখানে কি মেয়ে এমপি আসবে? হ্যাঁ, বা কোনো একটা স্কুল থেকে একটা টিচার রিটায়ার্ড হলো, ছেলে টিচার, তো ওখানে কি মেয়ে টিচার নিয়োগ হবে? জি না। তার মানে যে যেখানে বসে থাকে সেখানে যদি কেউ বসে তাহলে আগে ওখানে যে পদের মানুষ ছিল তাকে সেই পদটা দেওয়া হবে। ধরো যে আমাদের স্কুল থেকে জনাব হামিদ স্যার রিটায়ার্ড হলো, তো ওনার পরিবর্তে যে টিচার এসছেন ওনার টাইটেল কী ছিলেন? উনি টাইটেলে কী ছিলেন? হেড স্যার না সহকারী হেড স্যার? সহকারী হেড স্যার। তাহলে ওনার জায়গাতে যিনি আসবেন উনিও ওই পদের। আমার কথা বুঝতে পেরেছো না পারোনি? আমাদের মোস্তফা স্যার যদি রিটায়ার্ড হন, ম্যাথমেটিক্সের টিচার, তাহলে ওনার পরিবার থেকে বাংলার টিচার আসবে? কিসের আসবে? ম্যাথমেটিক্সের আসবে। এবার একটু বাংলা বুঝো। ইউ শুড টেক এ পেন, তোমার একটা কলম নেওয়া উচিত। তাহলে এখানে বলো যে পেনটা কি? নাউন। তো পেনটাকে আমরা সরিয়ে দিলাম, তো পেনটাকে সরিয়ে দিয়ে যদি আমি এখানে একটা ফার্স্ট নামের একটা ওয়ার্ড ইউজ করি, তো ওইটা কি ছিল? নাউন ছিল। তাহলে এই যেটা নতুন আসবে এটা কি হবে? নাউন হবে। ব্যাপারটা এরকম। তাহলে ইউ শুড টেক ফার্স্ট, তোমার রোজা রাখা উচিত। এই যে শুড হলো একটা মডাল ভার্ব, এই মডাল ভার্বগুলো কয়টা আছে কে পারবে একটু হাত তুলো তো দেখি। মডাল ভার্বগুলো কয়টা আছে? হ্যাঁ, মডাল ভার্ব কয়টা আছে হাত তুলো। হ্যাঁ, এই গ্রুপে একজনও নাই, গুনছে এখন। হ্যাঁ, ওই পিছনে একজন, এইদিকে একজন আছে। জনি অনেকক্ষণ পরে একটা হাত উঠিয়েছে, ভালো করে দেখাও। 13টি আছে। পক্ষে না বিপক্ষে? 13টি। মিনিমাম 5টা বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। 7টা বলতে হবে। হাত তুলো। 7টা। 1 জন 2 জন 3 জন 4 জন 7টা। 10টা বলতে হবে। 10টা। হ্যাঁ, 10টা। এই যে এখন হাত উঠিয়েছে দেখছো, এখন হাত উঠেছে 1 জন 2 জন 8টা। তো আমি বলেছি 10টা বলতে হবে। 10টা। হ্যাঁ, রাফিয়া বলো। হ্যাঁ, উড, উইল উড, শুড, কুড, মে, ক্যান, ইউজ, নিড, শুড, মাস্ট। এই তো 10টা হয়ে গেছে। 10টা হয়ে গেছে। আমি একটু বোর্ডে লিখি। যারা হাত তুলোনি বসো, তোমরা বসো। যারা হাত তুলোনি তারা একটু দেখে নিও এক নজর। হ্যাঁ, এই যে ক্যান, COULD, কুড। এই যে মে, এই যে MIGHT, মাইট, মে মাইট হইলো। তারপরে দেখো এই যে উইল, তারপরে WOULD, উড। এই যে স্যাল, এই যে SHOULD, শুড। হ্যাঁ, এই উড না রে, উড, ওটা উচ্চারণ হচ্ছে উড। ঠিক আছে। তারপরে MUST, মাস্ট। তারপরে হইল নিড, NED, নিড। তারপরে ডেয়ার, DARE, ডার বা ডেয়ার। তারপরে হলো ওট্টু, OUGHT, ওট্টু। কয়টা হয়েছে কোনো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডার, ওট্টু। আর একটা হলো ইউজ। গুণ কয়টা হয়েছে কোনো? এখানে ইউজড, এই যেখানে ইউজড কয়টা হয়েছে? 13টা হয়েছে কিনা? এইবার একটু ব্যবহারগুলো আমরা দেখিনি, ব্যবহারগুলো দেখবো, একটু দেখবো, বেশি দেখবো না, দেখি। হ্যাঁ, যেমন দেখো, আই ক্যান ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকতে পারি। ঠিক আছে। আর আই মে ড্র এ পিকচার, ক্যান আর মে দুটা দিয়ে বললাম আমি। আই ক্যান ড্র এ পিকচার, আই মে ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকতে পারি।
এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্যটা দ্বারা কি বোঝানো হয়েছে? কে কে পারবে হাত উঠাও একজন। আই ক্যান ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে পারি। আই মে ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে পারি। একটা মেয়ে দিয়ে বলেছি, হুবহু একই বাক্য, শুধু ডিফারেন্স হয়েছে মে এবং একবার ক্যান, একবার মে একবার ক্যান। হ্যাঁ বলো দেখি রাফিয়া চৌধুরী, কি বলো তুমি? মে ব্যবহৃত হয় সম্ভাবনা বোঝাতে, আর হলো ক্যান হলো সার্থকতা বোঝাতে। ভেরি গুড। কোনো ভিন্ন মতামত নাকি এটাই? এটাই। বলো, তুমি বলো, একটু জোরে বলো। মেয়ে বোঝাতে মে ব্যবহার করা হয় মেয়ে ব্যবহার করা হয় কি বোঝাতে? মানে সম্ভাবনা বোঝাতে। সম্ভাবনা বোঝাতে। আর ক্যান আর ক্যান অবশ্যই এটা করতে সামর্থ্য বোঝাইতে, সক্ষমতা বোঝাইতে। বসো। এখন আমাকে একজন বলছে যে তুমি স্কুলে আজকে যাবে, তখন আমি বলছি কে জানি, দেখি যাইতে পারি। হ্যাঁ, যেতে পারি। আই মে গো টু স্কুল, আমি স্কুল যেতে পারি। এই কথাটার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে আমার আগ্রহ নাই আজকে যাওয়ার, আমার মনে চাইলে গেলাম, না চাইলে না গেলাম। আবার যখন আমি বলছি যে আই ক্যান গো টু স্কুল, হ্যাঁ, তখন এটা দিয়ে বোঝানো হচ্ছে, একজন বলছে ক্যান ইউ গো টু স্কুল, তুমি স্কুল যেতে পারো। মানে কেন? মানে কিছুদিন আগে ওই ব্যক্তির পা ভেঙে গিয়েছিল পড়ে, ও হাঁটতেই পাচ্ছিল না, তো স্কুল গেলে তো হাঁটতে হবে নাকি? তো এখন তাকে বলা হচ্ছে যে ক্যান ইউ গো টু স্কুল, তুমি স্কুল যেতে পারো। তখন ও বলছে ইয়েস আই ক্যান গো টু স্কুল, মানে আমি স্কুল যেতে পারি, মানে আমি যে স্টাইলই হোক যেতে পারি। হ্যাঁ, তার মানে ক্যান ব্যবহার করা হয় পারি অর্থে, সামর্থ্য থাকতে হবে ওই কাজটা করার জন্য। আর মে ব্যবহার করা হয় কি সম্ভাবনা বা অনুমতি অর্থে। মে আই কামিং, আমি কি ভিতরে আসতে পারি, মানে অনুমতি দিচ্ছেন, মানে আমার আসার কি সম্ভাবনা আছে? তো বলছি ইয়েস ইয়েস, মানে আসতে পারো। ঠিক আছে, এখন তুমি তো যাতে গিয়ে বলো যে ক্যান আই কামিং, তখন বলবো তোর কি পা নাই, তুই দাঁড়িয়ে আছিস কেন, তুই চলে আই। হ্যাঁ, তখন এইটা দিয়ে তুমি বোঝাতে চাচ্ছ যে আমি কি ভিতরে আসতে পারি। আচ্ছা, তুমি পারবে কি পারবে না তুমি ভালো জানো, ও কীভাবে জানবে তোমার পায়ে বল আছে কি নাই, তুমি হাঁটতে পারো কি পারো না, রাইট? তাহলে মে এবং ক্যানের মধ্যে আমরা একটা পার্থক্য দেখলাম কি না? হ্যাঁ, ইট মে রেইন, মানে বৃষ্টি হইতে পারে। হ্যাঁ, আকাশে গুড়ুম গুড়ুম করছে, হ্যাঁ, তখন কি হতে পারে? বৃষ্টি হতে পারে। ইট মে রেইন, এখানে ইট কেন দিলাম? তার কারণ এখানে ভার্ব নাই, সরি সাবজেক্ট নাই। সাবজেক্ট নাই, যেখানে সাবজেক্ট থাকে না সেখানে ইট দিতে হয়। হ্যাঁ, যেমন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কে পারবে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটার শুরুটা হবে ইট দিয়ে, কেন? সাবজেক্ট নাই তাই। এখন প্রশ্ন হলো যে এটার ইংরেজি কে বলতে পারবে? যে একজন হাত উঠিয়েছে, বলো আব্দুর রহমান, বলো। It is raining since morning. ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। রেইন Or- বানান করো, ইট ইজ RAIN আর এ আই এন, জি ভাইয়া রেড Rain. G. আইন জিতবো না, I have ing. NING আই ING ING. আই দিলাম, এন দিলাম, জি দিলাম, দিয়ে সিন্স মর্নিং, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই যে এস আই এন সি সিন্স morning. মর্নিং। এই বাইকের ভিতরে মারাত্মক লেভেলের দুইটা ভুল আছে। একটা নয়, কয়টা ভুল আছে? দুইটা ভুল আছে, মানে এটা বাইকের আগালগোড়া কিছু ঠিক নাই। ঠিক আছে, কে পারবে? তোমা কে পারবে? সুমাইয়া? হ্যাঁ, অনেকক্ষণ পরে হ্যাঁ, তুমি সেন্টেন্সটা বলো যেটা সঠিক। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। রেইনিং বানান করো, যেটা বোর্ডে লেখা আছে নাকি ভিন্ন কিছু? মানে তুমি এমন পণ্ডিতই করছো, হ্যাঁ, প্রমাণ করছো যে এটা ভুল আছে, ও বুঝতে পেরে গেছে এটা ভুল আছে, ওকে সঠিক করতে দাও। আসলে তুমি এটা পারবা নাকি পারবে না? ভাইয়া ওটাই আমার মনে হয়। এটাই মনে হচ্ছে তোমার, এটাই মনে হচ্ছে না ভিন্ন কিছু? ভিন্ন কিছু। সে ভিন্ন কিছুটা কি? RAINNING। ভেরি গুড। এই যে দেখো, এখানে এই এনটা আছে না, রেইন রেইন, এই রেইন শব্দে এনটা ডাবল হবে, কারণ সামনে একটা ভাওয়েল আছে। হ্যাঁ, যদি এরকম ঘটনা ঘটে তো আইএনজি করতে হয়। আর যেহেতু বাক্যটাতে সময় উল্লেখ আছে, সকাল থাইকে, একটু চাপাইয়া ভাষাতে দিলাম, হ্যাঁ, সকাল থাইকে, এর জন্য এটা আর ইজ চলবে না, এখানে হবে কি হ্যাজ বিন। এই যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে এখানে দুইটা জিনিস শেখার আছে। একটা হলো যে এখানে ইজ হবে না, প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস টেন্স না,
কারণ যেখানে সময় উল্লেখ থাকে সেটা কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে সময়টা উল্লেখ আছে অনির্দিষ্টভাবে, নির্দিষ্টভাবে নাই। কিভাবে নাই? নির্দিষ্টভাবে নাই, অনির্দিষ্টভাবে আছে। এই অনির্দিষ্টভাবে সময় উল্লেখ থাকার কারণে এটা কি হয়েছে? সিন্স মর্নিং হয়েছে। এবার কোশ্চিন হলো, এটা আমি আরও একবার বলি, এইখানে যখন আমরা দেখছি যে আইএনজি করতে হবে, যেহেতু চয়ের সাথে ছ যুক্ত আছে, যেখানে চয়ের সাথে ছ যুক্ত থাকে সেটা কন্টিনিউয়াসে থাকুক আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকুক, আইএনজি থাকবে। কিন্তু আইএনজি যুক্ত হওয়ার আগে দেখতে হবে যে এখানে এন এর সামনে আবার একটা ভাওয়েল আছে, তার মানে এ এনটাকে ডবল লিখতে হবে, আর এ আই এন এন আই এন জি, এরকম হবে রেইনিং। ক্লিয়ার? আচ্ছা, এই বাক্যটা যদি আমরা এরকম বলি যে 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, এবার টাইমটা ডেফিনেট হলো কিনা, নির্দিষ্ট হলো কিনা? নির্দিষ্ট হয়েছে কিনা? 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে ইট হ্যাজ বিন রেনিং, বাকিখানি কে বলতে পারবে? হাত তোলো। ইট হ্যাজ বিন রেনিং, বাকিখানি কে বলতে পারবে? হাত তোলো একজন। হ্যাঁ, তুমি বলো, আব্দুর রহমান ধরো। হ্যাঁ, It has been raining from 1 month. from 1 month, For 1 month. ফর মানে এখানে ধরে, এই যে লিখে রেখেছিলাম, ফর মানে হলো ধরে। যখন কোনো একটা কাজ সম্পন্ন মানে হচ্ছে, চলমান আছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে, হ্যাঁ, তখন আমরা সেখানে প্রিপোজিশন কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। এখানে আর হবে না যে আই এম ওয়েটিং ফর ইউ, মানে আমি তোমার জন্য অপেক্ষা করছি, এর জন্য হবে না। ঠিক আছে, আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করছি, সেটা হলো যে ইংরেজির যে ওয়ার্ড তার নির্দিষ্ট কোনো মানে নাই, স্পেসিফিক কোনো মানে নাই। সেন্টেন্সে বসবে, ওই সেন্টেন্সের অর্থ যেটা হওয়া দরকার সেটার জন্য বলতে হবে। যেমন কে কে জানো বলো তো দেখি যে হুতাসান শব্দের অর্থ কি? একটা বাংলা শব্দ হুতাসান। হ্যাঁ হ্যাঁ, কে কে পারবে? হাত তুলো। হুতাসান, হুতাসান। হয়ে রুসু, রস্যউ, তয় আকারে তা, তালব্য ছয় আকার, দন্ত ন। হ্যাঁ, আমি এবার একটা বাংলা বাক্য বলবো, হুতাসান। আমি এবার একটা বাংলা বাক্য বলবো, এই আগে শুনো কি বলি। আমি এবার একটা বাংলা বাক্য বলবো, এরপরে তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? নিজামপুর উচ্চ বিদ্যালয়ে হুতাসান লেগেছে, তাই দমকল বাহিনী গিয়ে প্রস্তুত। হুতাসান মানে কি? আগুন তো বলেই দিয়েছে সব, তুমি টের পাও না? হ্যাঁ, হুদভুক, নিজামপুর উচ্চ বিদ্যালয়ে হুদভুক লেগেছে, তাই সেখানে দমকল বাহিনী গিয়ে প্রস্তুত। হুদভুক শব্দের অর্থ কি? আগুন। তো অনুন, অনল, হ্যাঁ, অনেক কিছু আছে। হ্যাঁ, তা আমি বলতে চাচ্ছি ইংরেজি সেন্টেন্সের বাংলা মানে হয় এরকম, ডানে বামে দেখে কি হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে একটা বাংলা ঝেড়ে দিতে হবে, যেটা বললে মানানসই হয়। আমার কথা বুঝতে পেরেছো না? পারোনি? এই যে যেমন তোমরা যেমন হুতাসান মানে জানতে না, কিন্তু বলছে দমকল বাহিনী তার ক্রিকেট খেলতে আসে না। ওর কাজ কি? না তো নেভানো। কি নেভানো? না তো ফায়ার নেভানো, তাই না? তাহলে নিশ্চয়ই ফায়ারই লেগেছে, রাইট? তো এইভাবে মানে করতে হয়। তো আমরা দেখছিলাম যে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যদি আমি বলি বৃষ্টি হচ্ছে, টাইম উল্লেখ নাই, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন হবে ইট ইজ রেনিং। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। আর যখন টাইম উল্লেখ করে দেবো তখন হয়ে যাবে ইজের জায়গাতে হ্যাজ বিন, এবং চলে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এবং ওইটার পেছনে অবশ্যই টাইম উল্লেখ থাকার কারণে হয় সিন্স থাকবে, আদারওয়াইজ ফর থাকবে। যদি ডেফিনেট টাইম হয় তো ফর থাকবে, আর যদি ডেফিনেট টাইম না হয়, অনির্দিষ্ট হয়, তাহলে কি থাকবে? সিন্স থাকবে। এই যে সকাল থেকে, এরকম আবার বলিও না যে ঢাকা থেকে ফ্রম ঢাকা, তাহলে সকাল থেকে ফ্রম মর্নিং, ফ্রম বলিও না। আমার কথা বুঝতে পেরেছো না? পারোনি? যেমন বলছে তুমি কোথা থেকে এসেছো, তো বলছে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আবার যদি এই কথাটা ইংরেজ দেশে গিয়ে কেউ বলে, তো ওই হ্যাভটা ছেড়ে দেয়, এই হ্যাভের পরিবর্তে তখন এম দেয়। মানে কীরকম? এখন তোমাকে কেউ একটা কোশ্চেন করলো যে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে 3 নাম্বারটা। হ্যাঁ, সাবজেক্ট হ্যাভ অ্যাজ ভিতরি যোগ অবজেক্ট। তো প্রশ্নবোধক করার জন্য হ্যাভকে সামনে পাঠিয়েছি যে হ্যাভ ইউ কাম, তুমি কি এসেছো? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? তখন দাদা উত্তর দিচ্ছে যে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। কিন্তু যখন তুমি ইংরেজদের সাথে কথা বলবে তখন ওরা এভাবে বলবে না। হ্যাঁ, ওরা বলবে হোয়াট কান্ট্রি ডু ইউ কাম ফ্রম। হ্যাঁ, তুমি কোন দেশ থেকে এসেছো, হোয়াট কান্ট্রি ডু ইউ কাম ফ্রম। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে বলছে। আবার যখন তুমি এটাকে বলছো তখন তোমাকে বলতে হবে আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঢাকা। আর নতুন করে কিছু বলার দরকার না যে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, জাস্ট তুমি কি বলবে? আই এম ফ্রম ঢাকা।
ওরা বলবে যে হোয়াট কান্ট্রি ডু ইউ কাম ফ্রম, তুমি বলবে আই ফ্রম ঢাকা। হ্যাঁ, এত দ্রুত গতিতে কোশ্চেন করবে আর এত দ্রুত গতিতে তুমি অ্যান্সার করবে, ডানে বামে থেকে যে ইংরেজি শিখছেও ভাববে যে চাইনিজ ভাষাতে ইংরেজি হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো আমরা কিন্তু এই ক্যান এবং এম এর মধ্যে পার্থক্য দেখে ফেলেছি। এবার আমি একটা ইংরেজি বাক্য বলবো, কে পারবে একটু হাত তুলো দেখি, হাত তুলো, কে পারবে হাত তুলো। এখানে কিন্তু বিটুইন নিচে এমন ছিল, তার নিচে ইনটু ছিল, তার নিচে উইদিন ছিল, ওইটুকু ব্যাপার আমরা দেখবো। হ্যাঁ, প্রিপোজিশন তো আমাদের টপিক আলোচনার হলো কি প্রিপোজিশন। এখন আমি একটা বাংলা বাক্য বলবো, সরি ইংরেজি বাক্য দুইটা বলবো, এই দুটার মানে আমাকে একটু স্পষ্ট করতে হবে। আই নো হাউ টু ড্র এ পিকচার, আই ক্যান ড্র এ পিকচার। আমি বাংলা বলে দিচ্ছি, আই মানে আমি, ক্যান মানে পারি, ড্র মানে আঁকতে, পিকচার মানে পিকচার। আই ক্যান ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকতে পারি। হ্যাঁ, যদি আমি বাংলাতে না বলি যে আমি একটা ছবি আঁকতে পারি, তারপরে ইংরেজি সেন্টেন্সে এ দিতে হবে, কি দিতে হবে, এ দিতে হবে, কারণ পিকচারটা হলো একটা কাউন্টেবল নাউন। তো যখন কোনো সেন্টেন্সে কোথাও কাউন্টেবল নাউন বসে তখন তার পূর্বে কি দিতে হয়, এ দিতে হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আই ক্যান ড্র এ পিকচার, এই এটা আমাকে দিতেই হবে। যদি আমি বাংলাতে বলিনি যে আমি একটা ছবি আঁকতে পারি, আমি শুধু বলেছি কি আমি একটা ছবি, আমি ছবি আঁকতে পারি। আম, যে আমরা আমকে দেখেছিলাম ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা, এই যে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা কোন প্রকারের নাউন, একটু ব্যাকে যাই, একটু আবার একটু নাউনে গেলাম। হ্যাঁ, এই ম্যাঙ্গোটা কোন প্রকারের নাউন? নাউন তো প্রধানত দুই প্রকার, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, একটা কনক্রিট মানে যাকে হাতে টাতে একটু ধরতে পারা যাবে, একটু ছুঁইতে পারা যাবে, এটা হলো কনক্রিট নাউন। আর যেগুলোকে হাতে ধরতে পারা যাবে না, ছুঁইতে পারা যাবে না, দেখতে পাওয়া যাবে না, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, যেমন লোকটার সততায় আমি মুগ্ধ হলাম, কিসে মুগ্ধ হলাম, সততায়, অনেস্টিতে। তাহলে এই অনেস্টিটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা ওই দিকে আর যাচ্ছি না, হ্যাঁ, আমরা একটু এদিকে আছি। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে, 4 ভাগে। চারটা ভাগের মধ্যে 4 নাম্বারটা হলো ম্যাটেরিয়াল। 4 নাম্বারটা কি, ম্যাটেরিয়াল। এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাউন্টেবল, একটা হলো আনকাউন্টেবল। হ্যাঁ, একটা উমুক, একটা ধুমুক। তো এই ম্যাঙ্গোটা কোন প্রকারের মধ্যে পড়ে, এটা তো ম্যাটেরিয়াল, এটা আমরা বুঝেই ফেলেছি। হ্যাঁ, এবং এটাও বুঝে ফেলেছি যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই গ্রুপের মধ্যে এক গ্রুপে। এখন কোশ্চিন হলো যে এইটা কোন গ্রুপের, কে কে পারবে উইথ ফুল কনফিডেন্স। ভুল হলে 200 টাকা জরিমানা। হ্যাঁ, ভুল হলে 200 টাকা জরিমানা। ম্যাঙ্গো কোন প্রকারের ম্যাটেরিয়াল নাউন, এইটা কাউন্টেবল না আনকাউন্টেবল, বলো। কাউন্টেবল, 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 আনকাউন্টেবল, 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 কাউন্টেবল। কাউন্টেবল। যারা আনকাউন্টেবল বলেছো তাদের হয়েছে, আর যারা কাউন্টেবল বলেছো তাদের হয়নি। এখন হাফিজা মনে মনে বলছে যে আম আপনি নিয়েছিলাম, আপনি এগুলো দেখতে দেবো, একটা কি আম নিয়েছিলাম, ওই মনে ওটা ভাবছে, তাই না? কিন্তু বাজারে কি আম তোমাকে গুনা বিক্রি হয় যে এই যে এটার দাম এত টাকা, এটার দাম এত টাকা? বসো, যে সমস্ত নাউনগুলো বিক্রির জন্য ওজনে মেপে দেওয়া লাগে সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। যেমন মাছ, ধর এখন তুমি বলবে যে একটা লোক সকালে মাছ বিক্রি করে গেল, আমি নিজে গুনেছি 10টা ছিল, আসলে কি গুনে গুনে বিক্রি করেছে নাকি? তাহলে যে নাউনগুলোকে আমরা ওজনে বিক্রি করি, কিসে বিক্রি করি, ওজনে বিক্রি করি, এগুলা কি আনকাউন্টেবল নাউন। এবং দুনিয়াতে যত তরল পদার্থ আছে, লাইক ওয়াটার, লাইক মানে কি কে বলতে পারবে হাত তোলো? লাইক, লাইক, লাইক। এই যে আমি একটা বাক্য বলেছি যে দুনিয়াতে যত তরল পদার্থ আছে সমস্ত তরল পদার্থ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না, প্লুরাল হয় না, মানে ওগুলোর সাথে এস যুক্ত করে প্লুরাল করা যায় না, জন্মগতভাবে প্লুরাল। আমার কথা বুঝতে পেরেছো না পারোনি? তো এখন কথা হলো যে আমি বললাম যে দুনিয়াতে যত লিকুইড আছে, মানে তরল পদার্থ আছে, হ্যাঁ, এভরি লিকুইড ম্যাটার ইজ আনকাউন্টেবল নাউন লাইক ওয়াটার। তো এই যে লাইক ওয়াটার, এখন এই যে লাইক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে আই হ্যাভ এ ব্রাদার লাইক ইউ। এই দাঁড়াও আফরোজা, দাঁড়াও। হ্যাঁ, তুমি তো যেমন বলেছো ভালো কথা, যে মাইক্রোফোনটা নাও। হ্যাঁ, আমি একটা ইংরেজি বাক্য বলছি, তুমি এর মানে করবে, ঠিক আছে? আই হ্যাভ এ ব্রাদার লাইক ইউ, সরি আই হ্যাভ এ সিস্টার লাইক ইউ। এই থামো, কথা বলতে দাও, তাকে বলতে দাও আই হ্যাভ এ সিস্টার লাইক ইউ। আপনার বোন আমাকে পছন্দ তুমি করে। আমার বোন তোমাকে পছন্দ কেন করতে যাবে? তোমার নামই তো জানি না, তোমাকে চিনেও না। কে বলতে পারবে? একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ, আমার বোনকে আমি পছন্দ করি। আমার বোনকে আমি পছন্দ করি। তোমার বোনকে তো তুমি পছন্দ করবে, তাতে আমাদের কি যায় আছে? বলো, তোমার বলো।
আমার একটি বোন আছে যাকে আমি পছন্দ করি। আমার একটি বোন আছে যাকে আমি পছন্দ করি। আব্দুর রহমান বলো। আমার তোমার মতো একটি বোন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে লাইক মানে হলো মতো, লাইক মানে কি মতো। বসো। আই হ্যাভ এ ডগ, আমার একটা ডিওজি আছে লাইক ইউ, মানে আমার একটা ডগ আছে তোমাকে পছন্দ করে, ব্যাপারটা এমনটা না, তোমার মতো। এখন তুমি কি কুকুর নাকি? উত্তর হচ্ছে না, তোমার কাছে একটা আছে ওইটার মতো। আমার কথাটা বুঝো, ভালোভাবে বুঝো। আই হ্যাভ এ ডগ, আমার একটা ডগ আছে লাইক ইউ, মানে তোমাকে পছন্দ করে না, তোমার মতো। এখন তোমার মতো মানে তুমি বলবে যে ভাই আমি কি কুকুর নাকি? না, তুমি কুকুর না, তোমার একটা বাড়িতে আছে বা তোমার সাথে আছে ওটার মতো, ঠিক আছে? এই লাইকের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তো এই লাইকটা পার্ট অফ স্পিচের মধ্যে কোন পার্ট অফ স্পিচ? যে বলতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় কলম গিফট। এত আলোচনার মধ্যে এই অফারটাকে কে কাজে লাগাতে হবে? 3 সেকেন্ড টাইম। 3। আই হ্যাভ এ ডগ লাইক ইউ, লাইকের নিচে আন্ডারলাইন, এইটা পার্ট অফ স্পিচের মধ্যে কোন পার্ট অফ স্পিচ? যে বলতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় কলম গিফট। আই হ্যাভ এ ডগ লাইক ইউ, লাইকের নিচে দাগ। টাইম কিন্তু 3 সেকেন্ড। একজন অ্যাডভার্ব, অ্যাডভার্ব, টাইম ইজ ওভার। এটার নাম হলো প্রেপোজিশন। লাইক মানে হলো মতো, লাইক মানে কি মতো, লাইক মানে যেমন, লাইক মানে কি যেমন, যেমন যেমন মানে কথা বলতে বলতে লাইক মানে যেমন এটা, যেমন এটা, ঠিক আছে? কথাটা বুঝো ভালোভাবে। হ্যাঁ, তার মানে আমি আজ পর্যন্ত দেখতে পাইনি যে আমার কোনো অফারকে কেউ কাজে লাগাইতে পেরেছে। হ্যাঁ, যদিও এখন ভেবেছিলাম যে অনেকে পেরে যেতে পারে, এই জন্য একটা ছোট্ট অফার দিয়েছিলাম যে কলম। মাঝে মধ্যে বা অতীত টাইমে এরকমও দিয়েছি 400 টাকার অফার। 400 টাকা অফার মানে কি একটা রয়্যাল গাইড দিয়ে দেবো ওকে ম্যাথমেটিক্সে। হ্যাঁ, দেখছি যে একজন বলতে পেরে গেছে। 10-এর এক স্টুডেন্ট, নাম হচ্ছে ফারহানা। তো আমি অনেক দিন আগে পড়িয়েছিলাম ইলেকট্রনের আবিষ্কারকের নাম, আধানের নাম, তার ভর, হ্যাঁ, তার হচ্ছে চার্জ, হ্যাঁ, তার হচ্ছে প্রকৃতি, এই জিনিসগুলো অনেক দিন আগে পড়িয়েছিলাম। তো ইলেকট্রন সম্পর্কে 7টা তথ্য দিয়েছি, প্রোটন, নিউট্রন 3টা সম্পর্কে 3, 7, 21টা তথ্য অনেক দিন আগে, ধরো যে 1-2 মাস আগে। তো হঠাৎ করে আমি একদিন বলছি যে এখন এই অবস্থাতে যে বলতে পারবে তাকে একটা বিশাল গিফট দেওয়া হবে। হ্যাঁ, সে যেটা চাইবে ওকে ওটাই দেওয়া হবে। এই যে এখানে গাইড আছে, গণিতের আছে, পদার্থ রসায়ন, হ্যাঁ গাইড আছে, নতুন নতুন গাইড আছে, যে বলতে পারবে তাকে একটা গাইড গিফট করা হবে। হ্যাঁ, ও বলতে 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 সবাই লিখেছে, ওটা সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, অনেকের রিকোয়েস্টের মধ্যে 18 পর্যন্ত গেছে, কেউ 19 পর্যন্ত গেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিয়েছিলাম, আমি যা বলি তা করি না। হ্যাঁ, সরি, করি না, করি। তো এখন দেখো, লাইক মানে কি? বাইককে দেখতে হবে যে কোথায় আছে। হ্যাঁ, যদি বলি যে মাই ফাদার লাইকস ইউ, আমার বাবা তোমাকে কি করে? পছন্দ করে। এখানে মাই ফাদারের পরে বসছে, সাবজেক্টের পরে যখন কেউ বসে তখন সেটা ভার্ব হয়, ডানে অথবা বামে, ডানে অথবা বামে। যখন কেউ বসে তখন সেটা কি হয়? ভার্ব হয়। কিন্তু যদি এই জায়গাতে না বসে অন্য জায়গাতে চলে যায় তখন হিসাব করে দেখতে হবে। যেমন ইউ শুড টেক ফাস্ট, যেমন তোমার রোজা রাখা উচিত, এখানে কিন্তু নাউন হয়ে গেছিলো। হ্যাঁ, বা আবার উই শুড ফাস্ট, আমাদের রোজা রাখা উচিত। এই শুড মডাল ভার্বের পরে বসলে আবার মেন ভার্ব হয়ে যাবে, ঠিক আছে? অথবা সাবজেক্টের পরে বসলে কী হয়ে যাবে? মেন ভার্ব হয়ে যাবে। তো আমরা এই ম্যাঙ্গোকে দেখলাম যে এটা কাউন্টেবল না, যদিও হয়তো আমরা গণনা করতে পারি। এখানে মূল সংজ্ঞাটা হলো যাকে গণনা করা যায় না এবং ওজনে বিক্রি করা লাগে, এটা হলো মূল সংজ্ঞা। এটা হলো কি মূল সংজ্ঞা? এটা হলো মূল সংজ্ঞা। মানে তার মানে ওখানে যেগুলোকে আমরা গণনা করতে পারি অথচ এরপরেও আমাদের ওজনে বিক্রি করা লাগে, এগুলোকে আমরা কখনোই কাউন্টেবল বলতে পারি না। এগুলোকে আমাদের কি বলতে হবে? আনকাউন্টেবল বলতে হবে। আচ্ছা, আমরা এবার আমাদের মডাল ভার্বে ফিরে যাই। এই যে মডাল ভার্ব, তার আগে একটা বাক্য বলছিলাম, সেটা হচ্ছে যে আই ক্যান ড্র এ পিকচার আর আই নো হাউ টু ড্র এ পিকচার। এইটা থেকে তো আমরা এইদিকে চলে গেছিলাম, তাই না? যে এটা কেন দিচ্ছি আমরা বাক্যে, ওই জিনিসটা বোঝাতে আবার আমরা নাউনে ফিরে গেছিলাম। যে কোনো সেন্টেন্সে যদি আমরা কাউন্টেবল নাউন দেখতে পাই তাহলে সেই কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের অবশ্যই আর্টিকেল হিসেবে কী ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। বাংলা বাক্যে নাও থাকতে পারে যে আমি একটা ছবি আঁকতে পারি, এরকম নাও থাকতে পারে, বলবো যে আমি ছবি আঁকতে পারি, কিন্তু তোমাকে ইংরেজি লিখতে হবে কি? আই ক্যান ড্র এ পিকচার। এটা হলো অ্যাডজেক্টিভ, এই যে সংখ্যা বোঝাচ্ছে, এটা কি অ্যাডজেক্টিভ। এখন এই দুটা বাক্যের মধ্যে, বাংলা তো বলেই দিলাম যে আমি ছবি আঁকতে পারি, আমি ছবি আঁকতে জানি। এই দুটা বাক্যের মধ্যে কোন বাক্যে কি নির্দেশ করে, এটা কে পারবে? হাত তুলো তো দেখি। একজন বললো যে আই নো হাউ টু ড্র এ পিকচার,
আবার আরেকজন বলছে আই ক্যান হাউ টু ড্রাইভ পিকচার। যদি এই বাক্যটা একটু কঠিন হয় তো একটু সহজ করি একটা, আই ক্যান ড্রাইভ এ কার। কার মানে বুঝো ভোঁ, হ্যাঁ। আর একটা হলো আই নো হাউ টু ড্রাইভ এ কার। এই দুটো বাক্যের দুই রকম মানে হয়। যদিও বাংলাটা আমি বলে দিচ্ছি যে আমি গাড়ি চালাতে পারি আর আমি গাড়ি চালাতে জানি। কে কে পারবে হাত তোলো। একজন। এই ভুল হলে কি জরিমানা হবে নাকি? আর যদি হয়তো একটা চকলেট দেবে খুব বেশি হলে, হ্যাঁ। সকালে একজন দুটো চকলেট দিয়েছে, কোথায় পড়ে গেছে না, ও শার্ট চেঞ্জ হয়েছে, ও শার্টে থেকে গেছে। দেখি রাফিয়া বলবে কি বলে। হ্যাঁ হলো আই ক্যান ড্র এ পিকচার, মানে এটা মানে হলো মানে হলো আমি ছবি আঁকতে পারি, মানে আপাতত পারি হলো যে কোনো একটা। আপাতত পারি হ্যাঁ। মানে টাইনে টুইনে ছেঁচড়ে মেচড়ে আর কি, হ্যাঁ। আর আই নো হাউ টু ড্রাইভ পিকচার মানে আমি ছবি আঁকতে জানি, মানে আমি হলো জানি যে কোনো ধরনের ছবি বোঝাচ্ছে, মানে জানি। আচ্ছা, ও যেটা বলছে সেটা হলো যে আমাকে যদি তোমরা একটা ছবি আঁকতে বলো, হ্যাঁ, ধরো যে একটা জনির ছবি আঁকতে বললো কেউ আমাকে, হ্যাঁ, বসো, হ্যাঁ, তাহলে জনির ছবি তো আমি আঁকবো, এই যে, ঠিক আছে, এই যে ওটা হয়ে গেছে নাকি রে? না, ঠিকই ছিল। এই যে এটা হলো জনির ছবি, কথা বুঝো। এখন লিওনার্দো দা ভিঞ্চি যদি তাকে নিয়ে আসো আর যদি ছবি আঁকতে দাও তো ও ছবি কি এরকম আঁকবে? ও যেরকম দেখবে সেরকম আঁকবে, মনে হবে যে প্রিন্টিং মেশিন থেকে বের হচ্ছে, তাই কি না? তাহলে ওর জানা, ওর পারা আর আমার জানা বা পারা কি একরকম হচ্ছে? এখন মনে করো যে একজন একটা মোটরসাইকেল কিনেছে, মোটরসাইকেল কেনার পরে নিজামপুর উচ্চ বিদ্যালয়ের ফিটাকে 2 পাক দিয়ে দিলাম আমি ড্রাইভার হিসাবে, মানে একজন ট্রেনার হিসাবে, দিয়ে ছেড়ে দিলাম। এখন আস্তে আস্তে দিচ্ছে, ওর পার আর আমার পার একরকম হবে? হ্যাঁ, আমি সেই মানের ওস্তাদ যে মানে ওই অবস্থাতে ছেড়েও চালাইতে পারবো, আর ও ধরে চালাবে, তারপর আর মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করবে, পারবে না? পারবে না? আর একে রাজশাহী সাহেব বাজারে যদি ছেড়ে দাও তো আধা ঘন্টা পর মেডিকেল ভর্তি থাকবে, তাই কি না? আবার অন্য কোনো একজন ব্যক্তি দেখা যাচ্ছে ঠিকই সকাল থেকে সন্ধ্যার মধ্যে চালাচ্ছে, মেডিকেল ভর্তি হয়নি। তো যে কাজটা যে ফ্রিকুয়েন্টলি পারে, নির্ভুলভাবে পারে, যেখানে ভুল হওয়ার কোনো চান্স নাই, মানে জানার যতগুলো পরিধি রয়েছে সব কিছু তার আয়ত্তে, তখন আমরা সেখানে বলবো না যে আমরা পারি, তখন আমরা বলবো আই নো হাউ টু ড্রাইভ এ কার। আমি একটা গাড়ি চালাতে জানি, মানে যত রকমের জানার মেকানিজম আছে, কৌশল আছে, হ্যাঁ, এভরিথিং আই নো, আমি প্রত্যেকটা জানি। আর যখন বলবো, আমাকে কেউ বলবো যে ক্যান ইউ ড্রাইভ এ কার, তখন আমি যদি বলি আই ক্যান ড্রাইভ এ কার, তার বাংলা মানে হলো যে দেন কোনো রকম টাইনে টুইনে ঠেলে বাড়ি নিয়ে যেতে পারবো, হ্যাঁ, যদি রাস্তাতে কোনো ধরনের বিপর্যয় আল্লাহ না ঘটায় তাহলে, মানে পারি, অনেকদিন আগে চালিয়েছিলাম বা কিছুদিন প্র্যাকটিস করেছি। আর যদি আমি বলি যে আই নো হাউ টু ড্রাইভ এ কার, তো মনে কর ডাঁটে ঘুমিয়ে পারতেছি, মানে এমন একজনকে গাড়ি দিয়েছি যে ওই বিষয়ে এক্সপার্ট, তার জানার যতগুলো পরিধি আছে সে সব জানে। তা আমরা কি এটা বুঝতে পারলাম যে হাউ টু ভার্ব আর ক্যান ভার্বের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, আই নো আমি জানি, আই ক্যান আমি পারি, একটাতে বলছি হাউ টু ড্রাইভ এ কার, একটাতে বলছি ড্র পিকচার। তাহলে ক্যানের পরে যে ভার্ব দিয়ে আমরা মানে করছি সেটা, এটা হলো যে পারি, ওই কাজটা করার জন্য আমরা যে সামর্থ্য লাগে সেটা আছে, কিন্তু কাজটা ক্লিয়ারলি পারি না। আর যেটার ক্ষেত্রে আমরা নো শব্দটা ইউজ করছি, হাউ টু দিয়ে করছি, যে আই নো হাউ টু ড্রাইভ এ কার, এটার বাংলা মানে হলো কি আমি পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, এটার বাংলা মানে হলো যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, মানে টেনা বাপের নাম বলতে পারি, মায়ের নাম বলতে পারি, আমি কোথায় যাই সেটা বলতে পারি, এরকম কিছু একটা। আর যখন আমি এরকম বলবো যে আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, তখন তার মানে বুঝে নিতে হবে যে আমি একজন মনে করো যে হ্যাঁ ইংরেজ ম্যান, ঠিক আছে? তো এটা আমি সে দিলাম। এবার এই উইল আর এই মাস্ট আর এই উড, এই তিনটা জিনিস যদি ভার্বের পূর্বে অবস্থান করে তাহলে এদের বাংলা কি হয়? যেমন মনে করো যে আই গো টু স্কুল, গো জেনারেলি গো, তার সামনে কিছু নাই, মানে আমি স্কুলে যাই। আর পরেরটাতে দিলাম যে আই উইল গো টু স্কুল, তার পরেরটা দিলাম যে আই মাস্ট গো টু স্কুল, তার পরেরটাতে দিলাম যে আই উড গো টু স্কুল। হ্যাঁ, তার মানে গোয়ের পূর্বে 3টা ওয়ার্ড এর ব্যবহার দিয়েছি আমি, একটাতে দিয়েছি উইল, একটাতে দিয়েছি উড, আর একটাতে দিয়েছি মাস্ট। তো এই 3টা ওয়ার্ড সামনে ইউজ করার কারণে মানে কি হয়েছে, কে কে পারবে হাত তুলো দেখি। আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, কখন যাই, কোন দিনে যাই, কারো বলার কোনো বুদ্ধি নাই, কিন্তু হ্যাঁ তার মানে তোমরা রহস্য ফাঁস করে দিলে। কালকে তুমি আসছিলে ক্লাসে, তাহলে তুমি কিভাবে জানলে হয়েছে কিনা? তুমি কালকে আসছিলে, তুমি জানো না, তুমি কালকে আসছিলে, জানো না, কাদের খাতা দেখেছো?
ওরা কি জানতো যে আজকে এই ক্লাসটা করাবো? জানতো না, তার মানে ওরা বাড়িতে পড়ে। আর তোমরাকে তো অঙ্ক করিয়ে 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 যত রকমের মেডিসিন দিয়ে কথা বলতে হয়, মশলা মিক্সড করে কথা বলতে হয়, সব ধরনের কথা বলার পরও কাজ হচ্ছে না। এখন এইটা দিয়ে তোমাদেরকে এইটা বোঝানো হচ্ছে যে তুমি পারো, ভালো কথা। তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করবে, তাও ভালো কথা। তুমি জিপিএ 5 পেবে, তাও ভালো কথা। কিন্তু এমন জায়গাতে তুমি আটকিবে, বাড়িতে এসে কপালকে দোষ দেওয়া ছাড়া তোমার কথা কেউ শুনবে না। আর যারা পণ্ডিত ব্যক্তি এরা বলবে যে পাস করা গাধা ভালো, চান্স পাওয়া গাধা ভালো, তোর মতন জিপিএ 5 পাওয়া পণ্ডিত ভালো নয়। একজন জিপিএ 5 না পেয়ে তার কোথাও চান্স হয়ে গেল ভালো একটা জায়গাতে, আর একজন গোল্ডেন A+ পেয়ে তার কোথাও চান্স হলো না। এই বাড়িতে এসে বলবে আমি কি ছাত্র হিসেবে কমাচ্ছিলাম, জিপিএ 5 মারিনি? বলবে না? বলবে না। তো তুই জিপিএ 5কে মাইরা করলিটা কি? ওকে তো মেরেই ফেলে দিবি। হ্যাঁ, একজন বলছে যে সে ফেল করেছে। কেন ফেল করেছে? তার কারণ হলো যে সে রেজিস্ট্রেশনে ভুল করেছে, চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করলে তার রেজাল্ট আসবে। তো ওনাকে আমি বলতে চাই, উনি যদি ফর্ম ফিল আপে ভুলই করেন তো রেজিস্ট্রেশন কি অ্যালাউ হবে? উনি এটা জানেন না, না জানলে ফোন করে জানতে হবে কারোর কাছে যারা ওই বিষয়ে এক্সপার্ট, যে আসলে রেজিস্ট্রেশন ভুল হলে অ্যালাউ হয় কি না। বুঝতে পেরেছো না? পারোনি? এখন যাকে ইঙ্গিত দিয়েছি, যারা এখানে খুব মহাপণ্ডিত ব্যক্তি আছে তারা বুঝতে পেরেছে, বাকিরা কেউ বুঝতে পারেনি, আর এটা বুঝতেও পারবে না। হ্যাঁ, তো আমাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা উধুম পাধুম নাচতে পারে, তারা টিচারদের কাছে ভালো হয়, কিছু কিছু টিচারের কাছে ভালো হয়। আর এরা যদি কখনো ফেল মেরে দেয় তো বাকি ছাত্রকে বলবো আর কি রোল 1 ছিল না 6 থেকে 9 পর্যন্ত? ছিল। তাহলে ওকে ফেল করার কথা না? ফেল করেছে মানে রেজিস্ট্রেশনে ভুল করেছে। কিন্তু এটা আর বলছে না যে ও এখন মুন্না মাইকেল হয়ে গেছে, কাজেই ওর ফেল করার কথা। হ্যাঁ, তো এটা যদুমধু কধুরা বুঝবে, কিন্তু এটা তো সব এই আমজাম কলা পাউরুটি বুঝবে না। হ্যাঁ, তো এই হলো কথা। তো এখন এইদিকে আসি আমরা। এই দেখো, এই কে হাত তুলেছিল? কে তুলেছিল? গত কালকের ক্লাসে আমি যা পড়াইনি, এরকম যদি 5টা কোশ্চেন করি আমি, তোমাদের কাছ থেকে একটাও অ্যান্সার আসবে না, বাট এই কয়েকজনের কাছ থেকে আসবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এখন তোমরা বলো যে আসবে কিনা? আসবে। যে তোমাদের দিক থেকে 0 আসবে আর এদিক থেকে অ্যান্সার আসবে, যেটা আমি গতকালকে তার আগের কালকে ডিসকাসই করি নাই। আমার কথাটা বুঝো ভালোভাবে। তো এটার বাংলা মানে হলো কি, যে তুমি কি জানো আর জানো না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যেটা জানো না ওটা ধরবো, আর অন্যজন কি জানে যদি আমি ওটাও ভালো করে জানি, তাহলে ও যেটা জানে সেটা ধরবো। তাহলে ওই ধরাধরির পর্বটা তো আমার হাতে, তাই না? তো এখন দেখো, তো এই যে যতক্ষণ থেকে তোমরা আছো, হ্যাঁ, নিজেকে কোশ্চেন করো যে কয়টা প্রশ্ন সঠিক অ্যান্সার তুমি দিতে পেরেছো, 1, আর কতগুলো জিনিস তোমার জানা হচ্ছে, 2। হ্যাঁ, তো এই যে এই ভিডিও তো আমাদের অনলাইনে থাকবে না, কিন্তু হয়তো বা 2 দিন দেখতে পাবো অনলাইনে। কয়দিন? ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন, হয়তো বা 1 সপ্তাহ পর আর দেখতে পাবো না। তার কারণ আমরা আগের যে ক্লাসগুলো ছেড়েছি সেগুলো আর নাই। কেন নাই? আমার তো ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য ক্লাস আছে, কিন্তু তুমি খুঁজে পাবে না। কারণ যে ক্লাসটা আমি করাই সেই ক্লাসটা 2 দিনের জন্য ছাড়ি, 3 দিনের জন্য, তারপরে ওটা রাখি না। তার মানে আমার উদ্দেশ্য এই না যে তুমি ওটা দেখো আর শিখো। মানে যখন আমি বৃদ্ধ হয়ে যাব, অনেক বড় হয়ে যাব ধরো, হ্যাঁ, যখন আমি প্রফেশনটা ছেড়ে দেবো, তখন আমি আমার নিজের ভিডিওগুলো আমি নিজেই দেখবো, এই জন্য ভিডিও করা, আর অন্য কোনো কাজের জন্য না। হ্যাঁ, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে একটা স্টুডেন্ট, সে 6-এর হোক, 7-এর হোক, 8-এর হোক, 9-এর হোক, 10-এর হোক, ও যতক্ষণ ভিডিও দেখবে, আর এই যে কোশ্চেনগুলো করছি, ওই কোশ্চেনগুলোর উত্তর শোনার আগে ও যদি থামিয়ে দেয়, আর যদি মনে বললো যে আমি একটা উত্তর করে দেখি, তো এরপরে শুনবো যে টিচার উত্তরটা কী করে। হ্যাঁ, এরকম যদি সে 10টা প্রশ্ন উত্তর করার চেষ্টা করে, তো মিনিমাম 8টা বলবে। কয়টা বলবে? মিনিমাম 8টা বলবে। সে যে এই ভিডিওটা দেখো 1 থেকে যদি 10-এর মধ্যে থাকে, আর যদি এই ভিডিওর ক্লাসটা সে যদি দেখে, এবং প্রশ্নগুলো তোমাদের যেগুলো জিজ্ঞাসা করছি, এগুলা যখন কোশ্চেন করবো আমি, তখন সে যদি থামায় দেয়, আর যদি বলে যে আমি উত্তরটা করি, দেখেছুন পরে যদি উত্তরটা বলবে আমি মিলাবো, দেখবা যে ওর উত্তরটা কী হবে, ভুল হবে। তার মানে হলো কি, ও যতক্ষণ ভিডিওটা দেখবে ততক্ষণ পর্যন্ত ও মানে একটা জিনিস শিখতেই থাকবে। আমাদের টপিক ছিল কি? প্রিপোজিশন। টপিক কি ছিল?
অনেকগুলো কোশ্চেন কিন্তু যেগুলো গতকালকে আলোচনা হয়নি সেগুলোও চলে আসছে। যেমন গতকালকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনাই করিনি। আমাদের ফরের ব্যবহার, সিন্সের ব্যবহার এগুলো কিন্তু কালকের আলোচনার মধ্যে ছিল না। হ্যাঁ, কালকে কিন্তু আমরা বিটুইনের ব্যবহার করিনি, কালকে আমরা কিন্তু ওই ইনটু এমন এগুলো করিনি। আমরা শুধু বলেছি যে এই 10টা হলো কি প্রিপজিশন। এটি আগামী কালকে আমরা ডিসকাস করব। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়েছে। আমার কথাটা বুঝতে পারছো না? পারো না? এই যে আমরা কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্স, তারপর হচ্ছে ডিফারেন্ট, ইম্পর্টেন্ট, এই শব্দগুলো কালকের ক্লাসের টোটালি আলোচনাতে ছিল না। ছিল? হ্যাঁ, কিছু ছিল, কিছুগুলো আসছে। আবার টোটাল ক্লাসটাকে যদি আমি 30 মিনিটে ভাগ করি, এর মধ্যে দেখবা যে 10 মিনিট এমন কিছু কথা বলা হয়েছে যে কথাগুলো গতকালকে মানে আমরা টোটালি ওই বিষয়ে কোনো কথাই বলিনি। ভুল বলছি নাকি? এই যে এরকম যেমন একটা এই যে ইন্ডিপেন্ডেন্ট এটা কি, ডিফারেন্ট এটা কি, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে রেইনিং, এখানে আইএনজি হবে কিনা, তারপর এখানে সিনস হবে কিনা, এখানে ইজের পরিবর্তে হ্যাজ বিন হবে কিনা। হ্যাঁ, কালকে আমাদের আলোচনা ছিল অনলি 15 থেকে 20 মিনিটের একটা আলোচনা, এবং আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করছিলাম যে পার্ট অফ স্পিচ কাকে বলে, এবং পার্ট অফ স্পিচে আমরা অনেকে সংজ্ঞাগুলো জানি কিন্তু ক্লিয়ারলি জানি না। হ্যাঁ, এরকম টাইপের। তো আজকে ক্লাসটা হচ্ছে কি বিস্তারিত আলোচনা। তো কালকে যেহেতু মোটামুটি লেভেলে ছোটোখাটো আলোচনা হয়েছে, তারই আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে। তো এবার দেখো, একটা বললাম কি যে আই মানে আমি, যেমন এই বাক্যটা আমি কালকে বলিনি, এই বাক্যটা এখন যেটা আমি লিখতে চাইছি কালকে এটা মুখে উচ্চারণই করিনি, এই বিষয়ে কোনো কথাই হয়নি। এখন যে কোশ্চেনটা করছি আমি, হ্যাঁ, এই যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আমি বলতে চাচ্ছি যে উইল দিলে কি হবে এই জায়গাটাতে, হ্যাঁ, তারপর এখানে উড দিলে কি হবে, ঠিক আছে, তারপর এখানে মাস্ট দিলে কি হবে, এই যে মাস্ট দিলে কি হবে, এই যে 1টা 2টা 3টা 4টা, কে পারবে হাত তুলো দেখে? এই দেখো 1 জন 2 জন 3 জন হাত উঠে গেছে। বলো, এই তোমা বলো দেখি। আই গো টু স্কুল, আমি ধরো এটা ধরো। আই গো টু স্কুল, আমি স্কুল যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তার মানে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হলো যায়ের সাথে বয়কার বলে গেল। জি, যে আই উইল গো মানে আমি যাব, আই উইল মানে আমি খাবো, আই উইল ড্র মানে আমি আঁকবো। তার মানে উইল যদি সামনে চলে আসে, খুব ভালো করে বুঝে না, উইল যদি সামনে চলে আসে তাহলে বয়কারে বো হয়ে যাবে। হ্যাঁ, যে আই উইল গো মানে আমি যাব, কোথায় যাবো? না তো বাবার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো, স্কুলে যাবো। তারপরটা যদি আমরা এখানে উড করি, তাহলে আমি স্কুল যেতাম। তয়াকারে তাম লাগিয়ে দিতে হবে। কি লাগাইতে হবে? তাম। মনে রাখো, তাম, তয়াকার মতাম। আমি স্কুলে যেতাম, আমি ভাত খেতাম, আমি ফুটবল খেলতাম। আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। কার সাথে খেলতাম? উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে। কোথায়? ইন দ্য ফিল্ড, মাঠে। কখন? ইন দ্য আফটারনুন, বিকালবেলা। এই যে এগুলো পা হাত ঠ্যাং, যে ইন দ্য আফটারনুন, হ্যাঁ, উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ, এগুলো হলো পা হাত ঠ্যাং। এগুলোর কোনো মানে বাইককে কোন জায়গাতে বসবে এগুলোর কোনো নির্দিষ্ট রুলস নাই, যা যেখানে বসে সেখানে বসতে পারলেই হবে। পরেরটা, তাহলে এটা তো আকারে তাম দিতে হবে, তাই তো? আই উড প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, আমি আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতাম। আচ্ছা, এরপর আমি অবশ্যই স্কুল যাব। আমি অবশ্যই স্কুল যাব। কি বললো? অবশ্যই। আমি এটাকে একটু পরিবর্তন করি, এটাকে আমি, হ্যাঁ, যাবই। যে উইল মানে যাব, হ্যাঁ, উইল মানে কি? যাব। কিন্তু আমি তার সাথে একটা রস্যই লাগিয়ে দিতে চাই, যাবই। তাহলে আই মাস্ট গো টু স্কুল, আমি স্কুল যাবই, আমি খাবই, হ্যাঁ, আমি ফুটবল খেলবই, আই মাস্ট। হ্যাঁ, ঝড় তুফান যায় আসুক, ভূমিকম্প হয়ে যাক, আমাকে কেউ খেলা থেকে আটকাতে পারবে না। এরকম ধরনের যদি মেন্টালিটি হয় তাহলে আমরা মাস্ট ব্যবহার করবো। কী ব্যবহার করবো? মাস্ট ব্যবহার করবো। তাহলে আমরা উইল মানে মাস্ট মানে বই, উইল মানে মাস্ট মানে কি? বই। আর উড মানে হলো তাম, উড মানে কি? তাম। এবার আমরা একটা দেখব, সেটা হচ্ছে যে শুড এবং ওট্টু। শুড মানে উচিত, ওট্টু মানেও হইল উচিত। শুড মানে কি? ওট্টু মানেও উচিত। এখন এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কীরকম জানো? আচ্ছা, আমি বলি, খুব মনোযোগ দিয়ে শুনে নাও। ইউ শুড গো হোম রাইট নাও।
তুমি বলো যে রাইট মানে কি, বলো। দাঁড়াও। রাইট, RIGHT, রাইট, এটা মানে কি বলো? ইউর রাইট, ঠিক, তুমি ঠিক, রাইট মানে ঠিক। হ্যাঁ, এই বাক্যে ঠিক। আমি যখন বললাম যে, তুমি যখন বলছো যে রাইট মানে অধিকার, তা আমি কি বলেছি হ্যাঁ যে ইউ হ্যাভ নো রাইট টু সে ইন দিস কেস, মানে এই কেসে তোমার কথা বলার কোনো অধিকার নাই। যখন আমি বাক্যটা তোমাকে দিতাম তখন তোমার বলা উচিত ছিল, তোমার বলা উচিত ছিল যে ভাইয়া বাক্যটাকে বলেন। হ্যাঁ, কিন্তু তা না করে তুমি বলে দিছো কি ওমেন্স অফ রাইট, মানে মহিলাদের অধিকার। হ্যাঁ হ্যাঁ, তো এখানে রাইট মানে অধিকার, ঠিক আছে। অনেক সময় স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া হচ্ছে, হঠাৎ করে একটা লোক মনে করে ওই সময় পা ঢুকিয়ে দিল কথার মধ্যে, তোমাকে বলছে ইউ হ্যাভ নো রাইট টু সে ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে তোমার কথা বলার কোনো অধিকার নাই, গট, এরকম। হ্যাঁ, আবার ওকে ফেরার একজন বলছে ভাই ইউর রাইট রাইট রাইট, ওই জায়গাতেই কিছুক্ষণ আগে বললো কি যে এই বাক্য এই সিচুয়েশনে তোমার কথা বলার কোনো অধিকার নাই। আর একজন ব্যক্তি বলছে ভাই একদম রাইট বলেছেন, তার মানে কি রাইট, রাইট মানে ঠিক। আর রাইটের পিছনে যদি আমরা ন্যাও লাগিয়ে দিই, ন্যাও ন্যাও ন্যাও, এটাকে আমরা নাও বলি যদিও আমাদের বাংলাদেশি ভাষাতে। হ্যাঁ, তো এটা রাইট না মানে এক খুনি। হ্যাঁ, এই যে এক খুনি, হ্যাঁ এক খুনি, এই যে এটা কে বলতে পারবে? হাত তুলো তো দেখি। হ্যাঁ, এখানে যে বানানটা রয়েছে এই বানানটা কি, কে কে পারবে? হাত তুলো তো দেখি। আত্মীয় বানানে এই বানানটা উচ্চারণ করতে হবে, মানে ভেঙে ভেঙে বলতে হবে। আফরোজাকে প্রথমে টেস্ট করি। আত্মীয়, হ্যাঁ, বানান করো। সরেয়া, তারপরে সরিয়া, তয়ে, তয়ের সাথে দন্ত নয়ে, দন্তার নয়ে যুক্ত রস্বই অন্তস্থ অ, তাই তো? হ্যাঁ। আত্মীয় ভিন্ন কোনো মত নাকি এটাই? এটাই, তাই তো? হ্যাঁ, এবার আঁখি একটা বলবে, আঁখি বলবে এবার। হ্যাঁ বলো। তয়ে ময়ে যুক্ত দীর্ঘে উত্তস্ত, দীর্ঘ ই অন্তস্থ অ। হ্যাঁ। তয়ের সাথে মহাযুক্ত। আঁখি কিন্তু সঠিক বলেছে, বসো। দেখতে দন্তার নয়ের মতো মনে হলো, এটা কিন্তু দন্তার ন নয়। স্মৃতি বানানে শয়ের সাথে মহাযুক্ত আছে, আত্মীয় বানানে তয়ের সাথে মহাযুক্ত আছে। হ্যাঁ, ঋণাত্মক বানানে তয়ের সাথে মহাযুক্ত আছে। হ্যাঁ, ধনাত্মক বানানে তয়ের সাথে মহাযুক্ত আছে। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। আমরা 9-এ পড়ি, যদি এই ঋণাত্মক বানানে যদি তয়ের সাথে ন যুক্ত করে দিই, আত্মীয় বানানে যদি তয়ের সাথে ন যুক্ত করে দিই, তাহলে মহা খুব কষ্ট পাবে। কেন কষ্ট পাবে? বলবে যে আমার নাম মহা, আমাকে এখন দৈন্যান্য বলে চালাচ্ছে। হ্যাঁ, তো এই যে এক খুনি, হ্যাঁ রাইট নেও মানে কি এক খুনি। এই যে নেও, নেও বললাম না? হ্যাঁ, তো আমরা নাও বলি, ওরা ফের আবার বলে নেও। যেমন দেখো, হট মানে কি গরম, WHAT হট মানে আবার কি? এটা বাইকের উপর ডিপেন্ড করবে আসলে কোনটা হবে, তাই তো? হট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে? হট টাইম ইজ ইট নাও। হট হট কত বাজে? 6:20। এই কথাটাকে ওরা বলবে হোয়াট টাইম ইজ ইট নাও। দেখো কেমন বলবে। হটকে বলবে হোয়াট, হোয়াট এক, পরিবর্তন নাম্বার 1। টাইমকে বলবে টাইম, হলো পরিবর্তন 2। এরপরে নাওকে বলবে নেও, পরিবর্তন। হ্যাঁ, এবার দেখো হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। হে গাই হোয়াট টাইম ইজ ইট নাও, এবার বলবে হাই গাই হোয়াট টাইম ইজ ইট নাও। এই মেয়ে কয়টা বাজে? ঠিক আছে, তুমি জানো যে হোয়াট টাইম ইজ ইট নাও বলে তুমি খুব ভালো করে বলতে পারবে, কিন্তু এমন স্টাইলে বলছে সে। হ্যাঁ, ও বাংলা বলছে না ইংরেজি বলছে বোঝাই যায় না। একটা মজার গল্প আছে, বলছে আমার বড় ভাই আরব গেছে, ওখানে সবাই আরবিতে কথা বলছে রে ভাই, শুধু বাংলাতে খালি আজানটাই দিচ্ছে। কি বুঝতে পারলে? বলছে সবই আরবিতে হচ্ছে, খালি আজানটা বাংলাতে দিচ্ছে, মানে বাংলাদেশ শুনে শুনে বাংলা হয়ে গেছে, তাই তো? যাই হোক, রাইট নাও মানে কি এক্ষুনি। তো দেখো, ইউ শুড গো রাইট নাও, তোমার এক্ষুনি যাওয়া উচিত। এখন তুমি যদি না যাও, আমাদের করার কিছু আছে? একজন আর একজনকে বলছে ইউ শুড গো হোম রাইট নাও, তোমার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত। তখন যাকে বলছে বলছে আমি যাবো না, তুই কী করবি? হ্যাঁ, তো এই জায়গাতে আমরা শুডের ব্যবহার করি, বুঝো কথা। আর যখন কেউ বলে যে ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, হ্যাঁ, তখন তোমার এরকম বলার সুযোগ নাই যে আমি করবো না, তুই কী করবি। যদি তুমি এরকম বলো, তার কিছুক্ষণ পরে কী ঘটবে তুমি নিজে বুঝতে পারবে, তাই না? তাহলে যেখানে যে কাজটা করা 100% লাগবে, না করলে পানিশমেন্টের একটা ব্যবস্থা আছে, সেখানে সে জায়গাতে ওট টু এর ব্যবহার হবে, শুড না, ওট টু। হ্যাঁ, OUGHT
TO2 O2 এই যে লিখে রেখেছি OUGHT TO2 O2 এটাও মানেও উচিত, এটা মানেও উচিত, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন শুড অ্যান্ড O2। একটা হলো ম্যান্ডেটরি, মানে করাই লাগবে, না করলে কি আছে পানিশমেন্ট আছে। এই জায়গাতে আমরা O2 দিব, আর যে জায়গাতে করা উচিত, না করলেও কেউ তোমাকে ধরে বান্ধা মারবে না, পিটাইবে না, এরকম জায়গাতে আমরা কী দেবো শুড দেবো। তার মানে আমরা মডাল ভার্বের শেষ প্রান্তে চলে আসছি। নিড মানে তো দরকার, উই নিড টু নো দিস রুলস, আমাদের এই রুলসগুলো জানা দরকার, তাই না? হ্যাঁ, ইউ নিড এ নিড মানে কি বলো দেখি, ইউ নিড এ নিড মানে কি, ইউ নিড এ নিড মানে কি? হ্যাঁ না, ইউ নিড এ নিড মানে তোমার একটা নিড দরকার, তোমার ব্যাগের ভিতরে আছে দেখো। হ্যাঁ, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে তোমার একটা নিড দরকার, মানে একটা গ্রামারের নাম হলো নিড, NEED নিড, ঠিক আছে? হ্যাঁ, যে রফিকুল আলম স্যারের লেখা একটা গ্রামার নাম কি নিড। তো একজন ব্যক্তি আরেকজন বলছে ইউ নিড এ নিড, তোমার একটা নিড দরকার। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি শিখতে চাও, হ্যাঁ, তাহলে ইউ নিড এ নিড, তোমার একটা কি দরকার, নিড দরকার। তো যাক, আমাদের নিডের জানাও শেষ হয়ে গেছে, কথা বুঝো ভালোভাবে। আমরা ছিলাম কোন জায়গাতে, প্রিপোজিশনে। প্রিপোজিশনে আমাদের ব্যবহার হয়ে গেছিলো ইন এবং বিটুইনের, তাই না? এবার আমরা দেখবো যে অ্যামংয়ের ব্যবহার, যখন মানে দুইজনের অধিক কোনো কিছুর মধ্যে কম্পেয়ার বোঝাবে তখন সেটা হবে অ্যামং। যেমন তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যামং ইউ, দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যামং ইউ, তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কটা জানা হয়ে গেল? তিনটা। কোনো একটা জিনিস কোনো একটা জিনিসের মধ্যে প্রবেশ করছে, যদি এরকম বোঝায় তাহলে হবে ইনটু। কীরকম? ধরো একটা গরু একটা বাগানের মধ্যে প্রবেশ করছে, হ্যাঁ, একটা গরু একটা বাগানের মধ্যে কী করলো, প্রবেশ করলো, তাহলে বাগানটা একটা সেপারেট একটা জায়গা না, বাগানের বাইরটা একটা সেপারেট একটা স্থান। তো বলছে দ্য কাউ ইন্টার্ড, প্রবেশ করলো ইনটু দ্য গার্ডেন, মানে বাগানের ভিতরে। এখন তুমি ইন বলতে পারো না, কেন? ওই যে প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে, প্লেসের পরিবর্তন হচ্ছে, এই জন্য এখন আমাকে বলতে আমাকে ইনটু বলতে হবে। বলছে কি দ্য সাইন অফ সান, মানে সূর্যের কিরণ, ইন্টার্ড প্রবেশ করলো ইনটু দ্য রুম, রুমের ভিতর মানে বাইরের আলোটা ঘরের মধ্যে প্রবেশ করছে, কিসের মধ্য দিয়ে, থ্রো উইন্ডোজ। এটাও একটা কিন্তু প্রিপোজিশন, মধ্য দিয়ে। যখন কোনো একটা জিনিস কোনো কিছুর একটা মধ্য দিয়ে পার হয় তখন সেটাকে বলা হয় কি, থ্রো। যেমন দ্য টাইগার ইজ রানিং থ্রো জঙ্গল, এই যে একটা টাইগার রানিং মানে দৌড়াচ্ছে, কার মধ্য দিয়ে, থ্রো জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে। দ্য সাইন অফ সান, সূর্যের আলো, ইন্টার্ড প্রবেশ করলো ইনটু দ্য রুম, রুমের ভিতরে, থ্রো উইন্ডো জানলার মধ্য দিয়ে। দেখো ইনটু হয়েছে, থ্রো হয়ে গেছে, একসাথে হয়েছে না হয়নি? তার মানে আমাদের থ্রো হয়ে গেল, ইনটু হয়ে গেল, অ্যামং হয়ে গেল, বিটুইন হয়ে গেল। কালকে আমরা এগুলো বলেছিলাম, একটাও বলি নাই। এবার আর কি আছে, আর আছে উইদিন। উইদিন 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 কীরকম? বলছে যে আমি তোমাকে আগামীকালকে টাকা পরিশোধ করবো, আই উইল পে মাই পেমেন্ট ইন টুমরো, মানে আগামীকালকে আমি কি করব, আমার পেমেন্টটা তোমাকে পে করব, ঠিক আছে? আই উইল পে মাই পেমেন্ট ইন টুমরো, আগামীকালকে। হ্যাঁ, আমি তোমাকে আমার পেমেন্টটা আগামীকালকে কী করব, পে করব, পরিশোধ করব। তাহলে এই যে ভবিষ্যতের কথা, ভবিষ্যতের মধ্যে বুঝাতে ইন হয়, কিন্তু আমি আসলে বুঝাতে চাইছিলাম উইদিন। এইটা বোঝানোর জন্য এই বাক্যটা বলা খুবই দরকার ছিল, কারণ এর উল্টাটা করলে উইদিন হবে। কীরকম? এখন আমি তোমাকে বলছি তোমার টাকা দিয়েছো বেতন, তুমি বলছো মামা দিয়েছি, আমি বলছি কখন দিলে? তুমি বলছো মামা আমি গত 2 দিনের মধ্যে টাকা দিয়েছি। এই যে 2 দিনের মধ্যে, গত 2 দিনের মধ্যে, হ্যাঁ, যেটা অতীত হয়ে গেছে, আমি গত 2 দিনের মধ্যেই টাকা দিয়েছি। আপনি একটু ভালো করে মনে করেন, এই জায়গাতে আমাকে কী করতে হবে, উইদিনের ইউজ করতে হবে, যে আই হ্যাভ পেড মাই পেমেন্ট উইদিন 2 days ago। হ্যাঁ, 2 দিন আগেই আমি কি করেছি, আমি আমার পেমেন্টটা পেড করেছি। আই হ্যাভ পেড মাই পেমেন্ট উইদিন 2 days ago, 2 দিন আগে, 2 দিনের মধ্যে আমি আমার টাকাটা কী করেছি, পরিশোধ করেছি। যখন অতীতের কোনো কাজের মধ্যে আমরা প্রবেশ করবো, অতীত সময়ের মধ্যে যখন আমরা প্রবেশ করব, তখন আমরা কিসের ব্যবহার করব, উইদিন। আর যখন আমরা ভবিষ্যৎ সময়ের মধ্যে প্রবেশ করব তখন আমরা ইন। আর যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা প্রবেশ করব তখন আমরা ইনটু এর ব্যবহার করব। আর যখন কোনো কিছুর মধ্য দিয়ে করব তখন থ্রো করব। আর যখন দুজনের মধ্যে কম্পেয়ার করব বিটুইন ব্যবহার করব। আর যখন দুজনের বেশির মধ্যে আমরা ব্যবহার করব তখন আমরা এমন ব্যবহার করব। আর এছাড়াও ইন তো একটা বিশাল স্পেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আমরা ঢাকাতে বসবাস করি, লিভ ইন ঢাকা, তাই না? এরকম জায়গাতে ব্যবহার করা হয়। তো আজকে আমরা যেটুকু শিখলাম, আগামীকালকে আমরা বিস্তারিত আলোচনা করব।
হ্যাঁ, আরও বিস্তারিত আলোচনা করব আমাদের যে টেন্সগুলো রয়েছে সেই টেন্সগুলো নিয়ে। হ্যাঁ, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা সবাই জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বি3 প্লাস অবজেক্ট, এরকম আমরা জানি না, কিন্তু এটা সঠিক নয়। হ্যাঁ, যদি তুমি বলো যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো কি, এই কেন হাসছো? হ্যাঁ, হাসা তো একটা কারণ থাকবে নাকি? ও তো কোনো কারণে হাসছে। আমাদের বাংলা সিনেমাতে একটা খলনায়ক আছে যে এখন পর্যন্ত সুপারস্টার হয়ে আছে, তোমরা জানো কেউ? খলনায়কের মানে তো জানো না, ভিলেন। খলনায়ক মানে কি? খলনায়ক মানে হলো ভিলেন, মানে জানো তো কি? মিশা সদাগর। তো মিশা সদাগরের যে একটা সিনেমা দেখলাম, তো ওই সিনেমাতে একজন কমিশনার আছে। কি আছে? কমিশনার আছে। তো ওই কমিশনারকে গিয়ে বলছে, হ্যাঁ মানে ও কমিশনার ভবিষ্যতে হবে, তো এখন কেউ যদি রিসেন্ট কমিশনার থাকে তাহলে ও কার কমিশনার হতে পারবে? তখন ওকে কি বলছে, এই কমিশনার সাহেব তুমি মারা যাও। হ্যাঁ, তো বলছে এই লালু তুই আমার কি বলছিস? কইছে ও আমি সত্যি কইতেছি, তুমি যদি কমিশনার থাকো আমি কমিশনার হইবার পারুম না। হ্যাঁ, বলছে যে তুমি কমিশনার আছো, তুমি মরে যাও। ওকে গিয়ে বলছে তুমি মরে যাও, তুমি থাকলে তো আমি হতে পারবো না। হ্যাঁ, তখন বলছে যে আমি তো কমিশনার, আমি তো মরবো না। বলছে মরবি না, একটা চাকরিতে বাইর করে দিলে। এটা নাম হচ্ছে লালু কসাই সিনেমা, ঠিক আছে? হ্যাঁ, তো ওখানে যে এভাবে দিয়ে দেবে একদম। তো এখন আমরা দেখছিলাম, কি দেখছিলাম? প্রিপোজিশন। প্রিপোজিশন তো আমাদের শেষ হয়ে গেল। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড ভি3 প্লাস অবজেক্ট, এইটার স্ট্রাকচারটা বলতে গিয়ে একটু সাউন্ডটা ওইদিকে চলে গেছিলো, ওই লেগে জনে হেসেছিল, ঠিক আছে? এইটা ছিল মূল কথা, মানে হাসার পেছনে কারণ ছিল এটা। তো আমরা আগামীকালকে দেখব যে সাবজেক্ট প্লাস হ্যাড ভি3 প্লাস অবজেক্ট এটাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের গঠন নয়, আর এটা দিয়ে কোনো এক্সাম্পল হয় না। হ্যাঁ, আসলে সঠিক স্ট্রাকচারটা কী এবং সেটা নিয়ে মানে আরও আলোচনা আমাদের আগামীকালকে। কালকে তো ছুটি, আজকে থেকে তো একদম আগামী 19, 20, 21, 22, 23 তারিখ পর্যন্ত ছুটি। জয় তারিখ পর্যন্ত নিবা? আচ্ছা এই শুনো, টুম্পা কয় তারিখ পর্যন্ত নিবা তুমি বলো? তুমি জয় তারিখ পর্যন্ত নিবা, সেটাই গ্যারান্টেড। 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত না, আমার আপত্তি নাই, টাকা তো ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের বুঝ করেন, আমরা বলছি কয় তারিখ? 17 তারিখ ঈদ হবে সোমবার, 17 তারিখে হোক অথবা 18 তারিখে হোক, যে তারিখ ঈদ হোক, ঈদ হবে সোমবার অথবা মঙ্গলবারে, আসবে তারপরের শনিবার। আমার কথা বুঝতে পারোনি? ঈদ হবে সোমবার অথবা মঙ্গলবার অথবা বুধবার, কিন্তু আমরা আসব ঈদ পালন করার পরে ঘুরতে ঘুরতে যে শনিবারটা চলে আসবে না, সেই শনিবারে। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? ঈদের পরে যে শনিবারটা আছে সেই শনিবারে আমরা চলে আসব। এবার আমি বলি কে কয়টার সময় আসবো, আমি একটু বলে দিই। হ্যাঁ, ক্যামেরাটা অফ করে দাও। থামো, তুমি করিও না, না তো আবার যদি সেভ না হয় তাহলে সব আকাম হয়ে যাবে মনে করো। আচ্ছা ঠিক আছে।